আমি দেখতেছি ভাই, এটা এটা প্রচার অবশ্যই করবেন, আমি না বলে পারতেছি না। আমার মেয়ের একটা চাকরি দাও, আমার সংসার চলতেছে না। খুব প্রস্তাব দেয়, মেয়ে সুন্দরী, মেয়ে সুন্দরী হয়েছে বলে কি তোর কাছে বেঁচে দিছে? আমার এটুকু মনে আছে, আমার মা যায় না আমাদের বাড়িতে কাঁদতো। কি কি হয়েছে ঘটনাটা বলেন তো একবার। সেদিন বৃষ্টি ছিল, তো সেদিনকে আব্বু ওইভাবে যান নিয়ে পলাইছিল। কোটিখানিক টাকার ইটের ভাটা, 1 টাকাও পাইনি। অনার্সে ভর্তি হতে পারলো না মাত্র 5,000 টাকার জন্য। আর দেখতেছে লোন করে পালিয়ে বেড়াচ্ছে, এর টাকা দিলে টাকা রিটার্ন পাবো কিনা। ঠিকই বলছেন, লোন করে পালিয়ে বেড়াচ্ছে। এটা বলে কান্না শুরু করে দিছে যে আমার টাকায় একসময় মেয়েদের বিয়ে হইতো, আমার মেয়ের বিয়ে হবে কি দিয়ে। হঠাৎ আমার মামা ফোন দিয়ে বলে তোর বাবার একটা চাকরি হয়েছে মা, 80,000 টাকা বেতন। ঠিক তার 4-5 ঘন্টা পরে আর একটা ফোন আসে, আমার বাবা স্ট্রোক করেছে। দুটাই কি সত্য? ওনাকে ডাকলে সাড়া দিচ্ছে না। কোথায় 2-3 কোটি টাকার ইট ভাটার মালিক, আর কোথায় প্রায় অর্ধমৃত একটা মানুষ নিয়তি। এই সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বেঁচে থাকার ইচ্ছা আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং প্রার্থনা করে শুরু করছি লাইফের একটি এপিসোড। যেই বোনটিকে আপনারা দেখতে পাচ্ছেন আমার সঙ্গে, তার কাছে যাবার আগে আপনাদেরকে বলতে চাই, যদি আপনার মনে হয় আপনার জীবনের গল্পটি হাজার লক্ষ মানুষের জন্য অনেক অনেক বেশি উদাহরণ হতে পারে, অনেক বেশি শিক্ষণীয় হতে পারে, আপনি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে। আমাদের ফোন নাম্বার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, 09639888777। এছাড়া আপনি চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন, sharemystory24@gmail.com। সো আমি আর কথা বাড়াচ্ছি না, যিনি আমার সঙ্গে রয়েছেন একটু পরিচিত হব। নামটা প্রথমে একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি সার্জিনা খানম। সার্জিনা খানম। সার্জিনার বয়স? আমার বয়স 27 বছর। আপনার বাড়ি মানে জন্ম জেলা কোথায়? নড়াইল জেলা, কালিয়া উপজেলা, মির্জাপুর গ্রাম। আজকে কি নড়াইল থেকে আসছেন? জি। ওকে সার্জিনা, শুরু করি আমরা যেখান থেকে আপনার বলতে ইচ্ছে করে। ছোটকাল থেকে আমি খুব একটা স্বাচ্ছন্দ্য ফ্যামিলির মেয়ে ছিলাম। আমার বাবা ছিলেন একজন ইটের ভাটার মালিক। আচ্ছা। তো ছোটকাল থেকে আমি ওই অভাবটা কখনো ফেস করিনি। 7-8 সালের দিকে আমার বাবার প্রথম যে ইটের ভাটাটা, ওটা আমাদের এলাকা না, আমাদের এলাকার থেকে একটু বাইরে, যে মানে ধরেন গ্রামের ভিতর ছিল। আমাদের তো জেলা উপজেলার ভিতর, আব্বু চিন্তা করলো উপজেলার ভিতর না করে একটু গ্রামের দিকে যে করব। তো নদীর সাইডে আপনার বাউপুর ভাটা, বাউপুর যে ইটের ভাটাটা করে, ওইখানে 2 বছর আব্বু খুব সাকসেস থাকে। কিন্তু তার একটু সমস্যা ছিল ভাই বলি, সে যে কাউকে বিশ্বাস করতো চোখ বন্ধ করে। ওকে। আমি যৌথ ফ্যামিলির মেয়ে, আমার চাচা ফুপু সবাই আছে, আমার বাবারা 3 ভাই। আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন। আপনার পজিশন? আমি মেঝো। মেঝো। আপনারা একই মায়ের 4 বোন? হ্যাঁ, একই মায়ের 4 বোন। আপনার কোনো আইডিয়া আছে যে একটা ইটের ভাটা থেকে বছরে কি পরিমাণ টাকা আয় হয়, প্রফিট হয়? অ্যাকচুয়ালি আমি এটা আইডিয়াও করতে পারি না, কিন্তু এইটুকু বুঝতাম যে আমাদের ফ্যামিলি খুব ভালোভাবে যেমন যাইতো, তেমন আব্বু আরো 10টা ফ্যামিলি চালাইতো। আরো 10টা ফ্যামিলি সে চালাইতো? গরিব দেখে, মানে যারা ওই যে আছে না অভাবী, খাইতে পারে না। আবার কিছু কিছু মেয়েদের আছে, আমার বাবার টাকায় আল্লাহর রহমতে বিয়ে হয়েছে। কতজন লোক কাজ করতো একটা ইটের ভাটাতে সাধারণত? আমার আসলে সে সময় ছোট, কিন্তু আমার যতদূর মনে আছে 1000-এর উপরে আব্বুর আন্ডারে কাজ করতো। 1000-এর উপর লোকজন কাজ করতো এই 2টা ইটের ভাটা মিলে? হ্যাঁ। ওকে ওকে। কারণ ওই ইটের ভাটায় তো বিভিন্ন সেক্টর থাকে। ধরেন একটা হলো কাঠের সেক্টর, একটা ইট বানানোর সেক্টর, আর একটা হলো আপনার ইট পুরানোর সেক্টর, আর একটা বিজনেস সেক্টর, মানে বিজনেস সেক্টর। ইট কত ঢুকলো, কত পিস তৈরি হলো, কত পিস নষ্ট হলো, এবং ইটের ভিতরেও সেক্টর ছিল যে 1 নাম্বার 2 নাম্বার এভাবে কাউন্ট হইতো। আর একটা ছিল আদলা হইতো, মানে ওইটা দিয়ে যে আমি অত বলতে পারবো না, ওই গুঁড়ো করে ওটা করতো ছাদ ঢালাই বিভিন্ন কাজে। সো 2টা ইটের ভাটা আপনার বাবার? জি। 2 বছর ধরে খুব ভালো চলছিল? হ্যাঁ, 2 বছর ধরে ভালো চলতেছিল। চলার পরে প্রথম ইটের ভাটায় স্থানীয় কিছু মানে আপনার গুন্ডা টাইপের লোকের নজরে পড়ে যায়। তো প্রথম দিকে ওরা খুব ঝামেলা করলে আব্বু টাকা পয়সা দিয়ে তখনকার একটা বুঝ দিয়ে রাখে যে না ঠিক আছে। তো দেওয়ার পরেও একটা রাত্রে কি করে, হঠাৎ করে আমার আব্বুকে জিম্মি করে। এগুলো কি আপনার ছোটবেলার স্মৃতিতে মনে আছে নাকি আপনি গল্প শুনেছেন? না, আমার এটা মনে আছে। কারণ তখন কি হয়েছে ঘটনাটা বলেন তো একবার, আপনি কি দেখেছেন? ঘটনাটা হয়েছে মানে সেদিনকে
যেদিন এটা ঘটে সেদিন বৃষ্টি ছিল, আচ্ছা আমার আব্বু বাসায় আসতেছিল না। তা সচরাচর ইটের ভাটা তো দূরে ছিল, মানে আপনার প্রায় ঘন্টা খানিক 1.5 ঘন্টা খানিক লাগতো আব্বুর আসতে। তা আব্বু ওই যখন ইটের সিজন থাকে, জানা আছে কিনা আপনাদের জানি না হ্যাঁ স্যার, সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু ওই ইটের ভাটায় থাকা লাগে। হ্যাঁ। কারণ রাত 12টা পর্যন্ত ইট বের হয় প্লাস হয় কাঠ ঢোকে। তো ওরকমই একদিনকে আব্বুর বাটা মানে ওইখানে স্থানীয় লোকের জন্য আব্বুর খুব লস যাচ্ছিল ইটের ভাটাটা। আচ্ছা মানে ওরা বিভিন্ন সময় কাঠ মেরে দিচ্ছিল, ইট রাত্রেবেলা ইট আব্বুর যদি না থাকে, যেহেতু ওটা অনেক দূর ছিল আব্বু থাকতে পারতো না, হ্যাঁ আব্বু তো চলে আসতে হতো। আচ্ছা তো কি করতো, 1 গাড়ি ইট বাড়ানোর জায়গায় 2 গাড়ি ইট বেড়ে যেত আব্বুর। এরকম হয়েছে যে মানে আব্বুকে হিসেব দিয়ে হয়েছে 1 গাড়ি, কিন্তু আসলে বের কিন্তু হয়ে গেছে বের দুই হয়েছে গাড়ি। 2 গাড়ি। তো একটা গাড়িতে মিনিমাম 10,000 প্লাস ইট তো যায়, ট্রাক ট্রাক। তো এইগুলো করতেছিল আব্বু, যখন বুঝতে পারে এটা বুঝতে পারে যখন স্থানীয়ভাবে বলতেছিল, বলার পরে ওরা যখন বুঝলো যে না এভাবে চলে না, তখন আব্বুকে জিম্নি করে ফেলে। হুম। আর জিম্নি করে ফেলে আব্বুকে বলা হয় যে তুমি এই ইটের বেটা হয় লিখে দাও, আর না হলে তোমার জান নিয়ে বাঁচার মানে কিছু একটা ওরা করবে ওই দিন রাত্রেবেলা। আব্বু আমার এটুক মনে আছে যে লিখে দিয়ে তাও আব্বুকে জিম্নি করছিল, লিখে দেওয়ার পরেও। লিখে দেওয়ার পরেও যে মানে আব্বু যদি বাইরে আসে এটা জানাজানি হইলে মানে একটা পুলিশ কেস বা একটা ঝামেলা হবে। তো আমার আব্বু খুব ভয় পেয়ে যায়, ও আর কি কান্না করে যে আমার মেয়েরা আছে, তাদের মুখের দিকে তাকায় আমাকে ছেড়ে দাও। তো ওদের ভিতরে একজন, আল্লাহ রহমত করুক, ওনার আমি এইটুকু দোয়া করি যে সেদিনকে আমার আব্বুকে বের করে দিছিল। বলছিল যে ভাই আপনি যাইতে পারেন এক শর্তে, আপনি এইদিকে আসতে পারবেন না, হুম। এইভাবে আপনি বেরিয়ে চলে যান। তো সেদিনকে আব্বু ওইভাবে জান নিয়ে পলাইছিল ইটের ভাটার থেকে। প্লাস কি বলবো ভাইয়া, কোটিখানিক টাকার ইটের ভাটা, 1 টাকাও পাইনি। এটা কারা লিখে নিছে? স্থানীয় সন্ত্রাসীরা? আপনার কথা। স্থানীয় সন্ত্রাসীরা। ওকে। তারপরে আমাদের কালিয়া যেহেতু উপজেলা, ওরা তো ইউনিয়নের লোক, এটা নিয়ে ঝামেলা হয়। আব্বু পরে এসে আবার চেষ্টা করে যে তার ইটের ভাটা কোনো মতে ফেললো। চেষ্টা বলতে কি মানে মামলা মোকদ্দমা, পুলিশ কেস? মামলা মোকদ্দমা। আর ওইখানে আমাদের যখন যখন সাবেক এমপি, হ্যাঁ ওনার সাহায্যে আব্বু চাই যে তার ইটের ভাটা কোনো মতে উদ্ধার হয় কিনা। আচ্ছা। কোনো মতে। তখন আপনি কোন ক্লাসে পড়েন? আমি তখন 6-7। 6-7 এ। ওকে। আর এই পাশে তখন আমাদের আরেকটা চলতেছিল বাউপুর, নাম কি ছিল ইটের ভাটার? মেঘলা ব্রিক্স এন্টারপ্রাইজ। মেঘলা ব্রিক্স এন্টারপ্রাইজ। জি। তারপর ওই সেদিনকে মানে এমপি আঙ্কেলের কাছে যাই, সালিশ হওয়ার পরে একটা সময় দেওয়া হয় যে এত দিনের মধ্যে হয় টাকা ফেরত দিও, না হলে কিছু একটা ব্যবস্থা আমরা নিব। ওকে। তো তারা তারপরে ওই যে সুযোগ পেয়ে চলে আসে, ওরা পলাতক আর এই পর্যন্ত কার ফিরে আসেনি। আপনার ইটের ভাটা বুঝে পান? না, আমরা ইটের ভাটার বুঝে পাই না। বুঝে পান নাই? তাহলে ওরা চলে গেল পলাতে, ইটের ভাটাটা কার কাছে গেল? ওরা বিক্রি করে দিয়ে, শুনছিলাম সেই সময় ওইখানে কারোর কাছে বিক্রি করে দিয়ে চলে যায়। ইটস এ কাইন্ড অফ মিস্ট্রি। আমার কাছে উত্তরটা ঠিক প্রপারলি আসলো না। ইনফ্যাক্ট আমি আমার বাবা বলি- বেঁচে থাকলে হয়তো বা, আপনার বাবা তো বেঁচে আছে, হ্যাঁ, আপনার বাবা বলতে পারেন যে ঘটনা কিভাবে ঘটেছিল, কি অবস্থা? আমার কাছে মিস্ট্রি, মানে আমি বলি ভাই, আমার যতটুক জানা মানে এইগুলো তো আমার সামনে ঘটেনি, এগুলো এমপির অফিসে ঘটছে। যে এমপি বলছিল সময় দিছিল, আব্বু এখানে যে আর ইটের ভাটা করতে চাইছিল না, যে ওইটা আব্বু ব্যাকে নিতে না, আব্বু চাইছিল ওর পরিমাণ টাকাটা দিতে। হুম। তো দেওয়ার পরে এমপির কাছ থেকে ওরা সময় নেয়, সময় নেওয়ার পরে ওইখানে যে ইটের ভাটাটা ছিল, আমি শুনছি সামহাও ওইখানে কারোর কাছে বিক্রি করে দিয়ে বা ওইখানে রেখে ওরা পলাতো, আমরা আর পাইনি, আমরাও পাইনি, ওরাও নেই এখানে। কারণটা এটা আপনার বাবার ইটের ভাটা হলে এটা তো সহজ না কারোর কাছ লিজ, থেকে চিনে নেওয়া। একটা জমির পরে লিজ নিয়ে করা। ওকে। এই জমিটা তো নিজের না। হ্যাঁ, ইটের ভাটা তো সাধারণত লিজ নিয়েই হয়। হ্যাঁ, লিজ নিয়ে করা। যাই হোক, সামহাও ওনার বাবার কাছে নাই, এটা চলে গেছে। হ্যাঁ, এটা তারপর? চলে গেছে। এটা আপনার তখন তো প্রথমটা যায়, যাওয়ার পরে আব্বু আবার সেকেন্ডটা এখানে যেটা ছোট করে শুরু করছিল এটা বড় পরিসরে শুরু করে, হুম। যেহেতু এটা চলে গেছে। তো ব্র্যাক ব্যাংকের থেকে একটা লোন করে 5 লাখ টাকার, আর করে নিজের পুঁজি বাট্টে করে এখানে বড় আকারে ভাটা দেয়। আচ্ছা। দেওয়ার পরে 1 বছর ভালো চলে, 2 বছরের মাথায় মানে এক রাত্রেবেলা হুম। হঠাৎ করে নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে, হুম। মানে আপনার ইট সহ যে কিলিনটা গাঁথা হয় হুম। ইটের, সব পানির নিচে। ওইটা সব পানির নিচে চলে যায়। ওই দিনটা আমাদের জন্য খুবই মানে আমাদের পরে পুরো আকাশ ভেঙে পড়ছিল। এটা ওই 6-7 এর ঘটনাই? 9-10-এ পড়ে আচ্ছা। আমার বাবার পরে পুরো একটা পাথর এসে পড়ে। আমি ওই দিনকে দেখছিলাম আমার বাবারে কাঁদতে,
আমি ছোটকালে তো কোনোদিন আমি দেখিনি আমার বাবা কান্দিছে। ওই দিনকে আমি দেখছি যে আমার বাবা কতটা একটা মানুষ ভেঙে পড়তে পারলে কাঁদতে পারে। তো ওইখান থেকে শুরু হয় আমাদের স্ট্রাগল লাইফ। হুম। যখন ওই ইটের ভাটাটা নষ্ট হয়ে যায়, পানির তলে চলে যায়, হুম। কয়েক 1 কোটি টাকার উপরে লস হয়, প্লাস ব্যাংকের দিনা সহ 30 লাখ টাকার উপরে দিনা হয়। তো দেওয়ার মতন টাকা তার কাছে ছিল না। হুম। আমরা তখন আমার বড় আপু ইন্টার পড়ে, প্রথম বুঝতে পারতেছিলাম না বাসায়। বড় পয়েন্টার পরে আপনি? আমি তখন 10-এ পড়ি। আচ্ছা আমরা বাসায় তখন বুঝতে পারতেছিলাম না যে কি হচ্ছে। আচ্ছা। বাসার সবাই খুব কান্না করতেছে। তখন আমার একটা কথা মনে আছে যে আমার ফুপি বারবার করে বলতেছিল যে তোর এত কিছুর দরকার ছিল কি? ফুপি আপনার বাবাকে বলছিল? হ্যাঁ, তোর তো মেয়ে, তুই খাব- কোথায় বিয়ে দিয়ে দিবি? খাবে কে? হ্যাঁ, Okay. খাবে কে? হুম। যৌথ ফ্যামিলি আমার, আব্বুর টাকায় পুরোটা চলতো। এটা কিন্তু আমাদের মানে আমাদের লোকসমাজে বা আমাদের গ্রামাঞ্চলে এই কথাগুলি প্রচলিত আছে। দেখবেন যে কন্যার পিতা খুব টেনশনে থাকে, সম্পদ হলেও টেনশনে থাকে, সম্পদ না থাকলেও এক ধরনের টেনশন থাকে। সম্পদ হলে টেনশন কি? সম্পদ হলে টেনশন কি যে এই যে এত সম্পদ করে দিয়ে যাচ্ছে, এটা তো পরের ছেলে খাবে। মানে মেয়েদেরকে এই জায়গাটায় মানুষই মনে করা হয় না, তারা যে খেতে পারে এটা মনেই করা হয় না। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে সম্পদ যদি না থাকে সেটা আরো একটা বড় টেনশনের বিষয়। সেটা হলো, ধরেন এই মেয়েটার কোনো কারণে আল্লাহ না করুক সংসার হলো না, বা কোনো কারণে সে নিজের একটা অবস্থান তৈরি করতে পারলো না, তাহলে এর অর্থনৈতিক জায়গা থেকে যে সাপোর্টটা, সেই সাপোর্টটা সে কোথা থেকে পাবে? ধরেন নিজের পায়েও সে দাঁড়াতে পারলো না। বাংলাদেশের প্রেক্ষাপটে ডেফিনেটলি মেয়েরা কিছু কিছু জায়গায় অ্যাডভান্স এবং কিছু কিছু জায়গায় সুযোগ পায়, কিন্তু সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করলে একটা মেয়ের কিন্তু আমাদের সমাজে সাস্টেইন করা, ইকোনমিক্যালি তার রাইট নিয়ে চলা, এটা কিন্তু খুব ডিফিকাল্ট। ঠিক আছে? তো তার মানে আমি বলবো যে কন্যার পিতাদেরকে অন্তত 2টা জিনিস এনশিওর করার চেষ্টা করতে হবে। এক হচ্ছে ইকোনমিক সাস্টেইনেবিলিটি, যেটা কন্যার জন্য খুবই দরকার। আরেকটা হচ্ছে কন্যা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারেন সেই শিক্ষাটুকু তাকে দেয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ আমাদের সমাজে প্রচলিত ধারণা হচ্ছে একটা মেয়ে যত শিক্ষিতই হোক না কেন, যত কিছুই হোক না কেন, তার শেষ গন্তব্য আসলে শ্বশুরবাড়ি, এবং সে আসলে ঘর সংসারই করবে। সুতরাং তাকে নিয়ে তো টেনশন করার কিছু নাই, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং। আমার ক্ষেত্রে এটা হয়েছে। হুম। আমাদের ক্ষেত্রেও চিন্তা হয়েছে যে ওর তো মেয়ে, তোর এত কিছু করার কি দরকার? কি দরকার? হ্যাঁ। আমার বোন রে তখন ফোর্স করা হয় যে বিয়ে দিয়ে দেওয়ার। বড় বোন? বড় বোন যে। ওকে। তো ও তখনকার পরিস্থিতি, আব্বু বলে যে আমি এখন মেয়ে বিয়ে দেওয়ার চিন্তা কেমনে করব, মানে নিজে Economically, আর্থিকভাবে মানে প্রবলেমে পড়ছি। রাইট। তো এগুলো করতে করতে একটা তো অশান্তি শুরু হয়, এবং আমাদের সংসারটা তখন যৌথ ফ্যামিলিটা আলাদা হয়ে যায়। হুম। আমার চাচারা যে যার মতন হয়ে যায়, আমাদের পুরো ফ্যামিলিটাকে সেপারেট করে দেওয়া হয়। হুম। এবং আমার বাবা তখন 1 টাকা ইনকাম করার মতো পজিশনে ছিল না। আমার বাবার পরিস্থিতি এতটাই খারাপ হয়, আমার বড় বোনের ইন্টার পরীক্ষা, মানে সে যেদিন ইন্টার পরীক্ষা দিতে যাবে সেদিন আমার বাবা পলায় যায় বাসার থেকে। কেন? কারণ তার উপরে 30 লাখ টাকার লোন ছিল। ওকে। আর সে যাদের ছোটবেলাতে বড় করছে তারা তার পাশে ছিল না। হুম। আর আমরা তো তখন ছোট। একটা ব্যাংকের লোন তারপরে পড়ে। ব্যাংকের লোন নিয়েও আমার কাছে অনেক আছে, যে আমার বাবা লোন দিছিল 5 লাখ টাকার ভিতর 4,84,000 টাকা দিছিল। কিন্তু এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন যে ওইখানকার তখনকার যে ব্যাংকের যে ম্যানেজার ছিলেন, উনি 2 কোটি টাকা আমাদের কালিয়ার থেকে মেরে নিউ ইয়র্ক পলায় যায়। তার ভিতর আমার বাবা 2 লাখ টাকার মতন ছিল। হুম। তো ব্যাংকের লোন আমার বাবা দিতে পারে নাই, প্লাস আর্থিক অনেকভাবে প্রবলেমে পড়ে। হুম। আমার বড় বোন ইন্টার পরীক্ষা দিতে যাবে, সে জেনে যাচ্ছে যে আমার বাবা অর্থের সমস্যায় পড়ে সে পলাই গেছে, বাড়ি থেকে পালাইছে। নেই। তখন আমি এসএসসি কমপ্লিট করছি এই ঝড়ের ভিতরই। আমার এসএসসি লাইফটা শুনছি অনেক কষ্ট, মানে মানুষের নাকি ওই টাইমে পড়াশোনা, স্টাডি, টিচার এগুলো নিয়ে থাকে। টেক্সট বুক কিনা দেওয়ার মতন পয়সা আমার বাবা ছিল না, প্লাস আমি কারোর কাছ থেকে সাপোর্ট পাইনি।
আমার 2 স্যার ওনারা আমাকে টেক্সট বুক দিছিল, টিচার কপি পায় না, সে টিচার কপি দিছিল আমাকে হুম পড়ার জন্য, এবং আমি সেটা পড়ে এসএসসি পরীক্ষা দিছি। আমার ছোটকালের গল্প বলতে গেলে আমার একটা কথা আমার খুব মনে পড়ে, যে আমি সকালে ডিম ভাজি ছাড়া ভাত খাইতাম না। হুম আমার খুব বায়না থাকতো, ধরেন বাসায় যেদিন ডিম ভাজি হইতো না সেদিন আমি ভাত খাইতাম না। আমার ফুফাতো বোনের বিয়েতে গেছি, বিয়েতে তো জানেন যে কত খাবার থাকে, হুম আমার ডিম ভাজি দিনই কেন, এই জন্য আমি সকালে খাবো না। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা গল্পের এই পর্যায়ে ওনার ছোট বোন, ওকে আমরা আমাদের গল্পে এন্ট্রি করছি। ওর পরিচয়টা একটু জেনে নেব। আপনার নামটা একটু বলেন প্রথমে। আসসালামু আলাইকুম, আমি লামিয়া রহমান মেঘলা। আমি একজন অনার্স 3য় বর্ষের শিক্ষার্থী এবং আমি লেখালেখির সাথে যুক্ত আছি। আপনার বড় বোন উনি? হ্যাঁ, আমার বড় So- আমার মেছো বোন। আপনার মেজো। হ্যাঁ। সো ডেফিনেটলি আপনার চেয়ে বয়স বড়। সো মেঘলা আর হলো সার্জিনা। সার্জিনা, দুজন আমাদের সঙ্গে এখন এই গল্পটাকে আমরা সামনের দিকে এগিয়ে নেব। জি, আপনি ডিম ভাজি ছাড়া সকালবেলা আপনার ডিম ভাজি খাওয়ার প্যাশন সে? হয়তো না, হ্যাঁ, আমার বোনের বিবাহ, যেটা বলছিলাম ফুফাতো বোনের বিয়েতে যাও, আমি এটা নিয়ে সিক্রেট করছিলাম যে ওকে। আমার ডিম ভাজি ছাড়া আমি সকালে খাবো না। সেই জীবনটা, আপনার গল্পটা এমন জায়গায় আছে যে আপনার বড় বোনের পরীক্ষা যখন হচ্ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, জি, সেই সময় আপনার বাবা বাসায় নেই, পালিয়ে গেছে একদম লোন- ইন্টারমিডিয়েট পরীক্ষার প্রথম দিন। প্রথম দিন। এই সময় ওর কোনো স্মৃতি আছে? ও কোন ক্লাসে পড়ে? আমি তখন 10-এ, আপু ইন্টারে, আর তুমি তখন 5-এ। ও হ্যাঁ, ওই দিনের ঘটনাটা মনে আছে কিনা এরকম? মনে আছে? আচ্ছা, গল্পটাকে আমরা এমন ভাবে নিতে চাই যে আপনার বোন গল্পটা বলছে, সেখানে যদি আপনি কোনো কিছু পার্টিসিপেট করতে চান, পাশে থেকে পার্টিসিপেট করতে পারেন। এটা ম্যান্ডেটরি না, চাইলে আপনি করতে পারেন, ওকে, না চাইলে দরকার নেই। আমাদের পরে তখন একটা বিরাট বড় একটা পাহাড় সমান বোঝা নামে পড়ে, এটারে কি বলে আমি জানি না, কিন্তু বোঝা আমার কাছে। আমার আম্মু, সে একজন হাউস ওয়াইফ, হুম সে মানে কোনো কিছুর সাথে অতটা পরিচিত না, তো সেই অবস্থায় রেখে খুবই মানে কি বলবো, আমার ঘরে একটা টাকা ছিল না। আমার মা তখন কি করে, আমার নানু বাড়ি যায়, আমার মামাদের জানায়। হুম আমার ছোট মামা বিদেশ থাকে, তাকে বলার পর আমার মামা কিছু সাহায্য করে, সেই সাহায্যের উপরে ডিপেন্ড করে আমাদের কিছুদিন সংসার চলতে থাকে। তখন আমার আব্বু পলাতক, বাড়ি আসে না, কারণ লোন যাদের কাছ থেকে নিয়েছে তারা তাদের দিতে পারবে না, টাকা তো নেই। ওনার সবসময় বিশ্বাস ছিল যে আমার ভাইরা নিশ্চিত আমার মেয়েদেরকে দেখবে। কিন্তু যখন আসলে বাবা এরকম পালিয়ে গেল বা উনি দেশছাড়া হয়ে গেল, তখন আর কেউ খোঁজও নেয়নি। মানে কেউ যে ফোন করে জিজ্ঞেস করবে আমরা কেমন আছি, এই কথাটা জিজ্ঞেস করার মতো তখন কেউ ছিল না। যাদের ছেলে মেয়েকে আমার মা বাবা নিজের হাতে বিয়ে দিছে এবং যাদের ছেলে মেয়েরা আমাদের বাসায় ছাড়া, মানে আমাদের বাসায় এক প্রকার থাকতো, তারা আর আমাদের বাসায় আসা তো দূরের কথা, আমাদেরকে চেনেই না। সম্পর্কটা শুধুমাত্র অর্থনৈতিক কিনা, এটা কিন্তু যাচাই বাছাই করে নেওয়াটা খুব জরুরি। অর্থ এমন একটা বিষয় যেটা আপনার জীবনে এখন আছে, কালকে নাও থাকতে পারে। শুধু অর্থ না, যে কোনো জিনিসই। এবং আল্লাহ যে কোনো সময় চাইলে আপনাকে আমির বানিয়ে দিতে পারেন, যে কোনো সময় আপনাকে পথের ফকির বানিয়ে দিতে পারেন। বাট মানুষ হিসেবে আমাদের কিছু হিসাব নিকাশের ব্যাপার আছে। এই কথাগুলো আসলে আপনাকে বলা না, আমার নিজেকে নিজেই বলা। মানে আমি কখনোই অ্যাডভাইস দেওয়া পছন্দ করি না, কিন্তু আমার এই রিয়েলাইজেশনের জায়গা থেকে সিচুয়েশনালি কিছু কথা মনে হলো যে একটু বলা যায় কিনা। একটা হচ্ছে যে হ্যাঁ, যখন আপনার পকেটে প্রচুর অর্থ আছে, আমরা তো গল্পগুলো খুব কমন, টাকা না থাকলে কেউ থাকে না, পছন্দ করে না, অমুক টমুক, সব ঠিক আছে। কিন্তু টাকা থাকা অবস্থাতেই কিছু সম্পর্ক অন্তত যাচাই করে নেওয়া যায় কিনা, যে টাকা না থাকলে সম্পর্কগুলো আমার কেমন দাঁড়াবে। কারণ এটাও কিন্তু একটা অনেক বড় ইনভেস্টমেন্ট জীবনে, ঠিক আছে? কারণ যে লোকগুলো আপনার কাছে টাকার জন্য আছে, আপনি টাকাটা না দিয়ে, না রেখে একটু টেস্ট করে দেখতে পারেন যে এই লোকগুলো আসলে আপনার লাইফে থাকে কিনা। এটা হচ্ছে ফ্যাক্ট। আমরা জানি না ওনাদের ক্ষেত্রে কি হয়েছে, বাট সামহাউ বিপদ যখন আসে সব দিক থেকেই আসে। তো আপনারা যেটা বোঝাতে চাচ্ছেন যে আপনার বাবা যখন পালানো অবস্থায় আছেন, তখন আলটিমেটলি এনারা কেউ আপনাদেরকে সাপোর্ট করে না, সংসার কিভাবে চলতো? আব্বু তো চলে গেল, মামার কাছে গেল আম্মু, মামা কিছু সাহায্য করলো, এভাবে চললো। এক পর্যায়ে যখন মনে হলো যে না, আব্বুর তো দেশের বাড়ি ফেরার দরকার, তাহলে কি করতে হবে, ঋণ শোধ দিতে হবে।
ঋণ শোধ না হলে তো আব্বু আসতে পারবে না। হুম। আমার মা শেষ সম্বল, মেয়ের বাবার সম্পত্তি তো মেয়ের শেষ সম্বল না, সেটা আমার মা বিক্রি করে দেয়। বিক্রি করে দাও বলতে মানে আপনার মা কি আপনার নানার কাছ থেকে যেটা পেয়েছিল এগুলো? জি, কারণ আমার আব্বুর তো তখন টাকা দেওয়ার সামর্থ্য ছিল না, আর তার আশেপাশে মানুষও ছিল না তার পাশে। তখন আমার মা একজন স্ত্রী হয়ে সে সময় হাউস ওয়াইফ ছিলেন, উনি চাকরি করতেন না, তারপরেও তার মনে হলো যে না, তার বাবার বাড়ি সম্পত্তি বিক্রি করে হলেও তার স্বামীকে নিয়ে আসা উচিত। কারণ একটা মেয়ের জীবনে তার বাবা ছাড়া অচল, আমার মা এটা খুব মানতো। তো এক পর্যায়ে আমার মার সম্পত্তি যা ছিল সে বিক্রি করে সেখান থেকে টাকা আনলো, আর আমাদের কিছু গহনা ছিল আমার মামার থেকে, খালামণিদের থেকে পাওয়া, সেইগুলো বিক্রি করে দিল। সেসব বিক্রি করে দিয়ে অর্ধেক টাকা শোধ দিল, আর ব্যাংকের দিনা দিতে পারিনি, কিন্তু ওই সবাইকে অল্প অল্প দিয়ে। যে আমার বাবার একটা যে গুণ ছিল কি, সে অনেক ওইখানে স্থানীয় অনেক নাম করা ছিল, তারা অনেক শ্রদ্ধা করতো সবাই। কারণ ওই যে প্রথম বললাম না যে সে অসহায় ফ্যামিলি টানছে, এরকম ছিল, তা সবাই খুব শ্রদ্ধা করতো আব্বুকে। এখনো আব্বুর নাম হলে এখনো সবাই শ্রদ্ধার চোখে দেখে। হুম। তো সেইভাবে আব্বুরে আম্মু টাকা দিল, ঢাকায় ছিল, সেখান থেকে ব্যাকে আসলো। ব্যাকে আসার পরে টাকা তো দিয়ে দিল, এখন সংসার চলবে কি করে? হুম। কারণ সে তো দিনা শোধ হয়েছে, কিন্তু ইনকাম তো করে না। কারেক্ট। তো প্রথম দিকে সে অনেক চেষ্টা করলো, কিন্তু যাই করতে যাচ্ছিল হিমশিম, কারণ ওই যে নিজের হাতে তো অনেক টাকা ভাঙছে, এখন সে কি করবে? মধ্যবিত্ত, একটা কথা বলি ভাইয়া, হুম। মধ্যবিত্তদের একটা সমস্যা আছে, এরা না পারে হাত পেতে কারো কাছে ভিক্ষা চাইতে, আবার না পারে পেটের ক্ষুধা সহ্য করতে। সত্য কথা। করোনার সময়টার কথা একটু মনে করে দেখেন, আমি এরকম অনেক ফ্যামিলি পেয়েছিলাম যে নাম প্রকাশে অনিচ্ছুক কিন্তু সাহায্য চায় অনেক। আল্লাহ করার সুযোগও দিয়েছে, ওই ভিডিওগুলো আছে আমার আরজি কিবরিয়া ইউটিউব চ্যানেলে, আপনারা গেলে ওই যে আমার এখনো মনে পড়ে, আমি ভিডিওগুলো আমি জীবনে কোনোদিন ওখান থেকে ডিলিট করবো না, আমার এখনো মনে পড়ে। আমি কলাবাগানের বাসায় ভাড়া থাকতাম, আমার ওইভাবে কোনো লাইট নাই, কিছু নাই। হুট করে তখন তো আমি ঢাকা ফিল্মে জব করি, পুরো একটা মাস ঘরের মধ্যে বন্দি। কোনো রকম একটা লাইট দিয়ে আমি ভিডিওগুলো করতাম, মেইল পড়তাম বসে বসে, এবং ওই মেইলের আমি কানেক্ট করে দিতাম, নাম্বার দিয়ে দিতাম, মুখে দেওয়া হয়েছে, মুখে। এই ভিডিওগুলো এখনো আছে, আপনারা গিয়ে দেখবেন। এখানে অনেক ফ্যামিলি ছিল যে ফ্যামিলিগুলো নাম পরিচয় গোপন করে প্রকাশ করতে হতো। অনেক ফ্যামিলি মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম ছেলে মেয়ে। এটা হয়, এটা হয়, মধ্যবিত্তরা মানে ওই যে বললাম সম্মানটুকু করতে চায় বিসর্জন না। করতে পারে না, কারণ আমাদের কাছে আমাদের সম্মানটাই সব। জি, পানি খাবেন? তুমি পানি খাও। তো ওটা দিয়ে দেন। হ্যাঁ জি। তো নিজের সম্মান তো বিক্রি করা সম্ভব না তার পক্ষে। আরো তার মাথায় সবসময় একটাই চাপ ছিল যে তার মেয়ে, তো তার মেয়ে তার সেইভাবে বাজ পাখির মতন হলেও আবরায় ধরে রাখতে হবে, মানে দিন শেষে তার মেয়েদের সম্মানও তার সম্মান। মেয়েদের বাবাদের টেনশন অনেক বেশি, আমি জানি না কে কোন ধরনের টেনশন করে, বাট একটা টেনশন মেয়েদের বাবাদের অবশ্যই থাকে, যদি সেই পরিবারে সন্তান না থাকে, মানে ছেলে সন্তান না থাকে, যে আমার মৃত্যুর পর আমার মেয়েরা কেমন থাকবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টেনশন, এবং এটা আসলে মেয়ের বাবার যারা এরকম তারা বোধহয় কিছুটা রিলেট করতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা টেনশন, কারণ মেয়েরা তো নির্ভরশীল আমাদের সোসাইটিতে, কোনো না কোনোভাবে নির্ভরশীল। তো এটা একটা খুব বড় টেনশন। জি। এরপরে তো মানে এইখান থেকে ওইখান থেকে মানে টুকটাক করে বিজনেস ও বিজনেস, মানে সেইভাবে করতে পারতো না কিছুই। এ করে ও করে 2016 সাল পর্যন্ত মানে ধার দিনার পরেই চললো। এ একটু দিল, সে একটু দিল, আমার মামা দিল, আমার ছোট খালু, তার কথা অস্বীকার করতে নেই, সে অনেক হেল্প করছে আমাদের, একটু একটু করে। আজকে 5,000, কালকে 10,000, কালকে 2,000, এবং আমার ছোট খালু সবসময় দিতেই থাকতো। হুম। প্লাস আমার খালামণিও, আমার নোয়া খালামণিও দিত। এই দুইজনের অবদান অনেক বেশি। আমার বাকি খালামণিদেরও অবদান আছে, তাদের কথা অস্বীকার করবো না, তাদেরও অনেক অবদান আছে। আমার এইটুক মনে আছে যে আমার বাবা ঈদে একটা গরু কুরবানি দিত, কারণ ওই যে বললাম 1,000 লোক তার আন্ডারে কাজ করতো, কুরবানিতে তো গোশ দিতে হবে। ঈদের সময় জামা কাপড়, ঈদ উল ফিতরে জামা কাপড় দিতে হয়, কুরবানিতে গোশ দিতে হয় তাদের। হুম। তা আমার বাবা একটা গরু কুরবানি দিত,
ওই পাড়ার ভিতর, আমাদের পাড়ার ভিতর সবাই ভাগে দিত, আমার বাবা একটা দিত। আচ্ছা, আমাদের কাছে খুব গর্বের বিষয় ছিল এটা। অথচ পরিস্থিতি কি হয়ে গেল, কোরবানি দেওয়ার অবস্থায় নাই। কিন্তু আমার 2015 সালে, হুম। ও ছোট, ওর মনে আছে কিনা জানি না, ও আব্বু ওরে বলতেছে, আব্বু আমার আগে কোরবানি দেবো না। পাশের বাসার উনি আমার দাদি হন, উনি বলে যে তোমার বাবা তো হচ্ছে কোরবানির ঈদের আগের দিন, মানে আমার বাবা হচ্ছে প্রতিবার বড় একটা গরু কিনতো, সেটা হচ্ছে কোরবানির ঈদের আগের দিন। তো তোমার বাবা তো কোরবানির ঈদের আগের দিন গরু নিয়ে আসবে, দেখো আনবে, দেখো আনবে। তা আমি খুব এক্সাইটেড, কোরবানির ঈদের আগের দিন তো আনবে। সন্ধ্যা পেরায় গেছে, 8টা বেজে গেছে, রাত হয়ে গেছে, বাবা তো আর গরু আনে না। তো আমি জিজ্ঞেস করলাম, বাবা আমরা গরু কোরবানি দিব না? তা ওই কথার কোনো উত্তর আর উনি দিতে পারতেছে না, কি বা বলবে। ও বছর তো গরু কোরবানি দিল না। ওই বছর রমজানের ঈদের কাহিনী, আমার ছোট চাচু খুলনা থেকে অনেক শপিং করে নিয়ে আসছে, অনেক। হুম। তো আমার ছোট খালু শুনতেছে যে কার কার জামা কাপড়। উনি তা আমার ছোট উনি ভাবছে আমাদের জন্য করছে এগুলো। আচ্ছা, উনি ভাবছে যে হয়তো আমাদের বাবা এরকম অবস্থা, আমাদের তো আর হচ্ছে না, তো উনি ভাবছে হয়তো। বিষয়গুলো আসলে গায়ে লাগতো না যদি পকেটে অনেক পয়সা থাকতো ওই সময়টা আপনাদের, ঠিক আছে, হু কেয়ার্স। কিন্তু তখন যে নাই, এই নাই থাকা সিচুয়েশনে এই জিনিসগুলো তখন অনেক ভয়ঙ্কর কষ্টকর হয়ে ওঠে। গায়ে আল্লাহ মাফ লাগতো করুন। না ভাইয়া। যদি এমন হয়েছে, আমার বাবা যে জামাটা কিনে দিছে, হুম। আমাদের ইন্টারকালিয়ায় কেউ পড়িনি সেটা। আমার বাবা আমাদের জন্য এই ঢাকায়, মানে নড়াইল থেকে ঢাকায় আসছে শুধুমাত্র হুম। তার মেয়েদের জন্য ঈদের শপিং করবে বলে। তারপর আমার ছোট খালু, সে ওই ঈদে আমাদের জামা কাপড় কিনে দেয়। হুম। তার যতটুকু সামর্থ্য হয়েছে আমি তাকে যথেষ্ট স্যালুট করি, এই জন্য কিনে দিছে সে। দেওয়ার পরে এই করতে করতে মানে আমরা তখন বুঝতে পারলাম একটা পর্যায়ে আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। জি। আমি ইন্টারে ভর্তি হতে পারলাম না। আমার বোন ইন্টার পাস করলো, হুম। করার পরে অনার্সে ভর্তি হতে পারলো না, মাত্র 5,000 টাকার জন্য। 5,000 টাকার জন্য অনার্সে ভর্তি হতে পারে নাই? 5,000 টাকা দেওয়ার মতো আপনাদের আত্মীয় স্বজন কেউ ছিল না? না, ছিল না। তা তখন আমার বোন কিন্তু বটানির স্টুডেন্ট। ওকে, আপনার বড় বোনের কথা বলছেন? জি, ও ওকে। সায়েন্সের স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট। আর দেখতেছি লোন করে পালিয়ে বেড়াচ্ছে, এটা টাকা দিলে টাকা রিটার্ন পাবো কিনা? ঠিকই বলছেন, লোন করে পালিয়ে বেড়াচ্ছে। তো আমার বড় বোন আর আমার একটা বছর গ্যাপ গেছিল সেই বছর। তারপরে আব্বু, আমার মামারা চিন্তা করলো যে এইভাবে বাংলাদেশে সম্ভব না, তাকে বিদেশে নিয়ে আসি আমরা। হুম। কারণ এইভাবে কতদিন মানে আপনার আমার মার ভাই বোনরা জি চিন্তা করলো। অনেকগুলো টাকা দিনা করে আমার আব্বুরে বিদেশে নিয়েছিল, প্রায় 10 লাখ টাকার মতন। এরপর আবার দেনা করছে, করে বিদেশে নিয়ে গেছে। বিদেশে নিয়ে গেছে যাতে একটু ইনকাম করে সচ্ছল ফ্যামিলি ফিট। কত সালের গল্প এটা? এটা 2016 সালের লাস্টে। 16 সালের লাস্টে, ওকে। এবং দিনা করে নিয়ে গেছে যে না বাবা বিদেশে গেছে, এখন আমরা এখন একটু ভালোভাবে বাঁচবো। কিন্তু না, তখনকার প্রেশার ছিল আরো বাজে। কেন? কারণ আমার বাবা তো লোন করে বিদেশে গেছে। আর উনি তো এই কাজগুলো জীবনে কোনোদিন করেনি, উনি ছিল ব্যবসায়ী। ওনার তো এই দেশে কষ্ট হচ্ছে, কারণ উনি তো কারোর আন্ডারে কাজ করেনি, উনি তো কাজ করাইছে অর্ডার দিয়ে। জি। কিন্তু আমার বাবা বিদেশে গেছে লোন করে, আমার পরিবার থেকে এটা শোনা লাগতেছে যে তুমি হাসতেছো কেন, আমরা খুশি থাকতে পারবো না। আমরা বোনরা হয় না, আড্ডা দিচ্ছি, গল্প করতেছি, বোনরা 4 বোন যেহেতু আমরা এটা করতে পারবো না। এটা কে বলতো? ফ্যামিলির থেকে। আসলে ফ্যামিলিতে সবাই বলতো যে তোমরা হাসি খুশির মধ্যে আছো কেন, তোমাদের তো টেনশনে থাকার কথা। হ্যাঁ, থাকার কথা। আমরা না দুঃখটাকেও সবসময় চেষ্টা করছি যে যাতে এটাকে হ্যাপিলি লিড করা যায়। কারণ আমাদের পরিবারে আমার মা, আমরা 4 বোন, আমাদের না আসলে বাইরের কাউকে লাগে না যে ও না আসলে আমার সুখে থাকা যাবে না, এরকমটা আমাদের কখনো হয়নি। তো আমরা যতটুকুন পারতাম করতাম। কিন্তু এই বিষয়গুলো এমন ছিল যে আমার ছোট বোন আছে, ওর জন্মদিনে আমরা চেষ্টা করতাম একটা করে কেক আনতে। তো 120 টাকা করে ছিল কেকের পাউন্ড। 1 পাউন্ড কেক 120 টাকা করে
খুবই দূর থেকে আনা লাগতো। আমাদের ওইখানেও তখন এরকম কেক পাওয়া যেত না। হুম। তো আমরা এরকম এনে একটু একটু ছবি তুলে ফেসবুকে শেয়ার করছি। তো এখন আমার মার কাছে ফোন চলে আসছে, এতগুলো টাকা দিনা করে তোমার স্বামী বিদেশে গেছে, এত তোমাদের অবস্থা খারাপ, তাহলে তোমার মেয়ের জন্মদিনে কেন কেক কাটো? এই টাকাগুলো কি তোমরা রেখে দিতে পারোনি? আমার মা এত ওটা নরম মানুষ, মাটি নড়ে তো উনি নড়ে না। উনি কখনোই কারোর যে জবাব দিবে, জবাব উনি দিতে পারেনি, উনি শুধু কাঁদতো। সোসাইটিও এক্সপেক্ট করে যে ওদের খারাপ সময়, সুতরাং ওদের কাছ থেকে এইরকম জিনিস আমরা এক্সপেক্ট করি। জি, আপনি এমনও বোধহয় কিছু আছে, হ্যাঁ। আমরা না খেয়ে আসি, হুম। কালকে আমাদের কি রান্না হয় আমরা জানি না, আমার হাঁড়িতে ভাত নেই, হুম। বাসায় বাজার নেই, আমরা কিন্তু কয় বোনে মিলে মানে চেষ্টা করতেছি জবাবটাকে, পেটের ক্ষুধাটাকে নিবারণ করে জি। মানুষের সামনে একটু স্বচ্ছভাবে বাঁচার। হুম। যে না, অভাবে আছি তাতে কি হয়েছে, একদিন না খেলে পরের দিন খাবো। হুম। কিন্তু আমাদের সোসাইটি আমাদের বলতো যে না, তোমার বাবা দিনা তুমি হাসতে পারবা না, তোমার বাবা দিনা তুমি ওইখানে যাইতে পারবা না। কারেক্ট। আর তখন আমাদের সোসাইটি থেকে প্রেশার আসলো আমার বড় বোনকে বিয়ে দিতে হবে। হুম। বড় বোন তখন কি অনার্সে ভর্তি না হয়ে বসে আছে বাসায়? না, আব্বু বিদেশ যাওয়ার পরে ভর্তি হলো, ভর্তি পরের হয়েছে, বছর okay. ভর্তি হলো, আমিও ইন্টারে ভর্তি হইলাম। আচ্ছা। ভর্তি হওয়ার পরে মানে আমার বড় বোনের উপরে প্রেশার আসলো যে ওকে রাখা যাবে না, ওকে বিয়ে দিতে হবে। হুম। আমার ফ্যামিলি থেকে একটা জিনিস ভাইয়া বলবো, আল্লাহর অনেক রহমত যে আমার বাবা মার ভিতরে একটা জিনিস ছিল যে কিছু না করালে আমার মেয়েদের শিক্ষিত বানাইতে হবে। ইম্পর্টেন্ট। কারণ আমার বাবা তো একটা ধরা খাইছে, তখন আমার বাবা মার মাথায় একটা জিনিস আসছিল হুম। যে আমার মেয়ে পাততলের মাটি যদি শক্ত না হয় সে কোথাও যে দাঁড়াতে পারবে না। কারেক্ট। আর একটা শিক্ষিত মানুষ সব জায়গায় দাঁড়াইতে পারে। যখন দেখলাম আমার বাবা মা এটা নিয়ে করতেছে না, হুম। তখন তাকে কিন্তু নানানভাবে হেনস্থার শিকার হতে হয়েছে। কেন বিয়ে দিচ্ছ না, বয়স হয়ে যাচ্ছে, দেখতে কেমন হয়ে যাবে, বুড়ি হয়ে যাচ্ছে। কিন্তু তখন কিন্তু তার বয়স আমারই বেশি না, হুম। 20 কি 23, মানে 22 কি 23, ইন অনার্স সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়া একটা মেয়ে কি বয়স হতে পারে? তার চোখে কিন্তু তখন উজ্জ্বল কেরিয়ার, সে খুলনা মহিলা কলেজ থেকে তখন অনার্স করতেছে আচ্ছা। running, এবং প্রত্যেক ইয়ারে ফার্স্ট ক্লাস। সে ওয়াও। পিছনে প্রচুর কমেন্ট আসতো, হুম। মেয়ে বিয়ে দাও না কেন, মেয়ে বিয়ে দাও না বাবা কেন? তখন দেশের বাইরে? বাবা তখন দেশের কোন বাইরে। দেশে? বাবা কুয়েতে। কুয়েতে। ওকে। বাজে মন্তব্য করতো। ওর এখানে দাঁত নিয়ে বলতো ওর দাঁত উঁচু হয়ে যাচ্ছে। ও, বিয়ে না দেওয়াতে মানে দ্রুত বিয়ে দেওয়া, দাঁত উঁচু হয়ে যাচ্ছে। ওর দাঁত নাকি উঁচু, এবং এটা আমাদের ভালো নিজের দেখায় ফ্যামিলির না। মানুষ বলতো। কারোর মুখে এই কথাটা নেই যে মেয়েগুলোরে দিয়ে দেখো তো ভালো কিছু হয় নাকি। তখন আমারও কিন্তু জিএসসি তে প্লাস ছিল এবং আমিও সায়েন্স নিয়ে পড়ছিলাম। ও কিন্তু 8 থেকে টিউশনি করে। আচ্ছা। আমিও ওইভাবেই চলতেছি, স্ট্রাগল করে। আমারও এরকম একটা, যখন আমারও ভবিষ্যৎ এরকম একটা পর্যায়ে এসে দাঁড়াইছে, ওরও এই অবস্থা, তখনই মানুষের আসলে আর সহ্য হয় না, তোমরা বিয়ে দিয়ে দাও, ওকে ওকে বিয়ে দিয়ে দাও। আমি একদম কঠোর বিরোধ ছিলাম, আমি কোনো মতে রাজি না যে ওকে বিয়ে দেবা, মানে আমার বড় আপুকে। কারণ আমি একটা জিনিস কি খুব মানতাম, আমরা 4 বোন হচ্ছে পিঁপড়ের শাড়ির মতো এগোচ্ছি, একজন যদি ঝরে যায় তার মানে হচ্ছে রানী পিঁপড়েটাই ঝরে গেছে, তার মানে আমাদের কলোনি না কোনো তো নেই। আমি চাইছিলাম যে ওকে যাতে বিয়ে না দেওয়া হয়, ওর যাতে ভালো কোনো ফিউচার হয়। বাট তার অনেক আমার আত্মীয় স্বজন এই তো, যারা যারা সাহায্য করছে, যারা সাহায্য করে নাই, সবাই মিলেই আসে না, মেয়েরা থাকলে বিয়ের প্রস্তাব আসেই, তো না করার কিছু নেই। তারপর ওভাবে আসতে থাকে বিয়ের প্রস্তাব, আসতে আসতে আমার বোনের বিয়ে ঠিক হয়। করোনা শুরু হয়, হুম। ও তখন এই ফোর্থ ইয়ারে পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর ওদের 3টা পরীক্ষা থাকতে করোনায় আটকা পড়ে যায়, ওদের পরীক্ষা স্থগিত হয়ে যায়। হুম। সরকার কিন্তু একদম লকডাউন দিয়ে দিচ্ছিল। জি। আমরা খুলনায়, আমি তখন খুলনায় পড়াশোনা করি, ও অনার্স ফোর্থ ইয়ারে, আমি তখন ফার্স্ট ইয়ারে। আপনার বাবা তখন দেশের বাইরে? বাবা দেশের বাইরে। জি। বাবা দেশের বাইরে যুদ্ধ করতেছে, কারণ সে অনেকগুলো টাকার দিনা, তাকে তো দিনা শোধ হতে হবে। আব্বু ফোন দিয়ে বলতো মানুষের জুতা মাথায় করে চলতে হয়। ওখানে 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 তো আসলে ভাইয়া
ওরা তো নেয় আপনাদের কাটানোর জন্য, ওরা তো আর আপনাকে বসায় রাখবে না। উনি আসলে ওনাকে ফ্রি ভিসায় নিয়ে যাওয়া হয়েছিল যে নিজের মতো কাজ খুঁজে নেবে। উনি আসলে ভাষা নিয়ে একটা ওনার প্রবলেম ছিল। হুম তারপরে হচ্ছে উনি চাকরি পাচ্ছিলেন না কোথাও। এই দিক দিয়ে ওই দেশে যে আকামা থাকা লাগে, আকামারও ডেট শেষ হয়ে যাচ্ছে। আবার ওটাকে রিনিউ করতে প্রায় 4-5 লাখ টাকা লাগবে। 3-4 বছরে যা ইনকাম করছে, যেভাবে একটু একটু বাঁচাইছে, আবার মামার কাছ থেকে আবার কিছু নিচে নিয়ে আবার সেই আকামা রিনিউ করা লাগছে। এখন আর বসে এখন আকামা করে আর কোনো চাকরি পাচ্ছে না। কারণ করোনা তো চলে হুম। এসেছিল। একদম সব দিক দিয়ে ওদেরও তো ওখানে লকডাউন। জি তারপর লকডাউন পড়ে গেল, আমরা 2 বোন খুলনাতে চলে আসলাম। তখন একটা জিনিস ছিল যে আব্বু বিদেশ যে একটা জিনিস করছিল যে আমাদের পড়াশোনাটা চালু খুলনায় চলে করেছিল। আসলেন কেন? খুলনা থেকে চলে আসলাম লকডাউন করোনা, খুলনা থেকে কোথায় আসলেন? দেশের বাড়িতে দেশের আসলেন? বাড়িতে চলে আসছিলাম। আচ্ছা ওকে। মানে আব্বু একটা জিনিস করছিল কি, হুম। মানে বলতে স্কিপ করে গেছে যে আব্বু বিদেশ যাওয়ার পরে আমাদের 2 বোনের পড়াশোনা চালু করে দিছিল। আচ্ছা মানে যে ওই যে লেখাপড়া বললাম করো, হ্যাঁ। যে এই মেয়ের পাত তলে মাটি শক্ত হইতে হবে, হুম সেইভাবে আমরা 2 বোন খুলনায় পড়াশোনা করতাম। আমি অনার্সে ভর্তি হলাম, ও ফার্স্ট ইয়ারে, আর ও ছিল তখন 4th ইয়ারে। জি চলে আসলাম 2 বোন দেশের বাড়িতে। একদম লকডাউন, মানে কমপ্লিট শাটডাউন সেই সময়। রাস্তায় একটা পাখিও দেখা যাইতো না। আচ্ছা তখন আবার সেই অভাব, কারণ তখন তো আব্বুরও কাছে টাকা নেই হুম। যে সে আমাদেরকে পাঠাবে বা সে নিজে খাবে। হুম। আবার এদের আমাদের সংসারও তো নেই, কারণ সে যা ইনকাম করছে সে দিনা দিছে, মাঝে মাঝে একটু একটু করে পাঠাইছে, আমাদের পড়াশোনা চালাইছে, প্লাস ওই সংসারটা চালাইছে কোনো হুম। মতে। হুম এ করতে করতে বড় আপুর বিয়ে ঠিক হইলো। আব্বু কিন্তু আমার বড় আপুরে মারাত্মক ভালোবাসতো, কারণ সে বংশের বড় মেয়ে ছিল। যে ওর যখন বিয়ে ঠিক হয়েছে তখন তো আব্বুর কাছে টাকা নেই। আব্বুর এটা বলে কান্না শুরু করে দিছে যে আমার টাকায় একসময় মেয়েদের বিয়ে হইতো, আমার মেয়ের বিয়ে হবে কি দিয়ে। সি ওই যে গয়নাগাটি যা ছিল সব তো সে বিক্রি করে দিছে, সে তো জানে সেগুলো তো নেই, প্লাস আমাদের তো পুঁজি টাকাও নেই। তা আমার ভাইয়ারা আলহামদুলিল্লাহ ভালো, তারা মাত্র 10 জন বরযাত্রী আইনে বিয়ে কোনো মতে নিয়ে যায়। কিন্তু ওই যে মেয়ের বাবা, মেয়ের বিয়ে হয়েছে, আমার ফুফাতো বোনের বিয়েতে সে ধুমধাম করে দিছে, পাশে আশেপাশে সবার বিয়ে সে ধুমধাম করে দিছে। তার মেয়ের বিয়ে হয়েছে মাত্র 10 জন বরযাত্রী এসে। আপনার বড় বোনের, বড় বোনের উনি ছিলেন বাংলাদেশে তখন, আপনার বাবা? না, বাবা বাংলাদেশে তখন নাই। ওকে। এই টেনশনটা আব্বুর ভিতর প্রচন্ড খাচ্ছিল। এই করতে করতে ভাইয়া এই জায়গা বলবো কি জানি না, সিনেমাটিক কি না জানি না, আমার জীবনে একটা ঘটনা ওই দিনকে ঘটে। আমার বড় বোনের বিয়ের 1 মাসের মাথায় হঠাৎ আমার মামা ফোন দিয়ে বলে, তোর বাবার একটা চাকরি হয়েছে মা, 80,000 টাকা বেতন, হুম তোরা এবার গোশ খাবি আর খাবি। আমার এই কথাটা খুব মনে পড়ে যে তোরা এবার গোশ খাবি আর খাবি, তোদের আর কষ্টের দিন নাই। ঠিক তার 4-5 ঘন্টা পরে আর একটা ফোন আসে, আমার বাবা স্ট্রোক করেছে। দুটাই কি সত্য? দুটাই সত্য। ওনার আসলেই চাকরি ঠিক হয়েছে। ওনার চাকরি ঠিক হয়েছে, কালকে থেকে ওনার ড্রাইভিং একজনের বাসায় ড্রাইভার হিসেবে। কুয়েতে? কেউ বুঝতে পারতেছে না, উনি ঘুমায় আছে তখন ওনাকে ডাকলে সাড়া দিচ্ছে না। হ্যাঁ তখন একজন মামা তখন বাসায় নেই, আর একজন রুমমেট উনি আব্বুকে ডাকতেছে, কিন্তু আব্বু আর ওঠে না। উনি তো ভয় পেয়ে গেছে। এখন আমার বাবা কিছুক্ষণ পরে চোখ তাকাইছে, কিন্তু কথা আর বলতে পারতেছে না, কারণ স্ট্রোক, খুবই বাজেভাবে স্ট্রোক হয়ে গেছে। এখন এক পাশ একবারেই পড়ে গেছে, উনি আর কথা বলার মতো ওনার শক্তি নেই। মামা ফোন করে যখন বলছে, তখন আমি দেখলাম আমার বাবা শুধু কান্না করতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ভিডিও কলে যখন দেখাইছি তখন শুধু ওনার চোখ দিয়ে পানি পড়তেছে। কিছু অদ্ভুত রকমের, মানে আমাদের দুনিয়ার পরে পাহাড় ভেঙে পড়ছে, এগুলো কি হচ্ছে আমাদের সাথে? কেন ওনার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, উনি কিছু বলতে পারতেছে এটা কোনো সিনেমার ঘটনা না ভাই, সত্যি কথা। আমার কাছে 2টা ফোনই আসছিল ওই দিন। আমরা হসপিটালে নিয়ে যাচ্ছি। হসপিটালে নেওয়ার 9 দিন পর ওনাকে ওইখানের এক এমপি ছিলেন,
যিনি হচ্ছে মামার খুব কাজ, মামা ওনার আন্ডারে কাজ করেছেন, তার কাছে যখন বলছে আমার বাবার কথা যে এরকম তার 4টে মেয়ে, তার বেঁচে থাকার খুবই জরুরি, আর যাই হোক তারে এরকম করেন না। তো উনি হসপিটালের কত লক্ষ বিল চুকালেন এবং আমার বাবাকে যেই সমস্ত এক্সপেন্সেস ওনার আসার জন্য একদম ওনাকে একজন নার্স ওই দেশ থেকে একদম এই দেশের এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দিবে, সেইভাবে হচ্ছে ওনাকে বাংলাদেশের এয়ারপোর্টে রিটার্ন পাঠানো হয়। কোথায় 80,000 টাকা স্যালারি আর কোথায় প্রায় অর্ধমিলিত একটা মানুষ। নিয়তি নিয়তি আরো একটা খেলা সেদিন খেলছিল ভাইয়া। আমি কিন্তু রাস্তা চলতে পারতাম না। আমার বড় বোনের সাথে খুলনায় থাকতাম, আমি ওর হাতটা ঠিক এইভাবে ধরে রাখতাম, কারণ আমি জ্যাম পার হইতে পারতাম না। হুম। ও ছিল আমার একদম মাথায় বট্ট ছায়া। আব্বু চলে গেল, আব্বু বললো কি যে মানে আমি এতটাই বলদ ছিলাম, আমার একটা কথা মনে পড়ছে, মানে না বলে পারতেছি না। আব্বু সবসময় বলতো কি, আমার বড় মেয়েকে যদি আমি ঢাকা শহরে ছেড়ে দিয়ে আসি, ও ঠিকই গুটি পাই খুঁজে বাড়ি খুঁজে নেবে, আর আমার মেজো মেয়েরা যদি আমি কালিয়া বাজারের মধ্যে ছাড়ি, ও রাস্তা খুঁজে পাবে না। হয় এগুলো ক্যারেক্টারিস্টিক্স এর, এক একজনের ক্যারেক্টারিস্টিক্স। তা আমি একদম এরকম হাত ধরে থাকতাম আপুর রাস্তায়। কিন্তু আমার আব্বুরে যেদিন বাংলাদেশে রিটার্ন করলো, আব্বুরে এয়ারপোর্টে নেওয়ার মতন আমার পাশে কেউ ছিল না। সেদিন আপনি একা একা এয়ারপোর্টে? আমি আসবো কালিয়ার থেকে, কি করে আসবো? হ্যাঁ, আমি আমার মামাতো ভাইরে ফোন দিলাম, বললাম কি ভাই রে, আমি তোরে টাকা দিচ্ছি, তুই আমার সাথে একটু চল। আমার মামাতো ভাই বললো কি আমি আসতেছি আপু, বইলে সে পলাতক। কি ভাবছে আমি জানি না, সে আর কিন্তু আসি নাই। এদের আব্বুরে কিন্তু পাঠাই দিচ্ছে, সব প্রসেসিং কমপ্লিট। আমার মা বললো যে মা চল, আমি তোরে নিয়ে যাচ্ছি। আমি আমার মার কাছে জিজ্ঞাসা করছিলাম তুমি কি ঢাকা চেনো? চিনি না, তা কি হয়েছে, দুই মা মেয়েতে চল, কিছু তো একটা করা যাবে। সেভাবে ঢাকা এক পরিচিত ভাইয়ের সাথে কথা হইলো, তখন আপু বিবাহিত। এদের আমার ভাইয়া, যিনি আপুর হাজবেন্ড, তারও সদ্য প্রথম চাকরি এবং বিয়েতে অলরেডি তার তো ছুটি শেষ, সেও তো কিছু করতে পারতেছে না। তো আমার বললো কি বন্ধু তুই যা, আমি ব্যবস্থা করতেছি। সেইভাবে মানে আমার মায়ের নিয়ে আমি ঢাকায় আসছিলাম একা, আমি কিন্তু চিনি না কিছু। এই ঢাকা শহর কিন্তু তখন আমার কাছে একদম ওই আমরা জানি না ঢাকা, কিন্তু আমরা কিন্তু এই ভাইয়া যারা দূরে থাকি তারা কিন্তু শুনি এই ঢাকায় কিন্তু অনেক খারাপ। কারেক্ট। আমরা কিন্তু অনেক কিছু শুনি, ঢাকা সম্পর্কে অনেক নেগেটিভ শোনা হয়। হ্যাঁ, আমাদের কাছে কিন্তু পজিটিভের চাইতে আমি নেগেটিভ। ঢাকা ইউনিভার্সিটি হল সম্পর্কে এমন কিছু শুনেছিলাম, ঢাকা ইউনিভার্সিটি হল মানে হচ্ছে ওখানে গেলেই মেরে ফেলবে, গুলি করে, এবং এগুলো তো হতো ওই সময়টাতে, 2000 সালের গল্প বলছি। এবং এই কারণে আমি 1 বছর ঢাকা ইউনিভার্সিটির হলে উঠি নাই। এই কাইন্ড অফ ট্যাবু আছে আমাদের মধ্যে, যেগুলো এক্সাক্ট ইনফরমেশন দেয় না, এটা একটা বড় সমস্যা। জি, আর পরিস্থিতি না মানুষকে দাঁড় করায় দেয়। ওই যে উনি একা একা চলে গেল এয়ারপোর্টে, এই পরিস্থিতিটা ওনার দাঁড় হয়েছে, যে কারণে পরিস্থিতি কখনো কখনো মানুষ কিনা মোমেন্টস লাইফ একদম শিফট করে, মানে সব ব্যারিয়ার ভেঙে 100 বছর আগায় দিতে পারে। সো এরকম হতে পারে। জি, তারপর আমার মাকে নিয়ে সেদিন আমি একা আসছিলাম গাড়ির মধ্যে, মানে আমার মা তো অত বোঝে না, গ্রামের মেয়ে। তাকে একজন বলছে হ্যাঁ চাচি চিনি, আপনি আমার সাথে আসেন। তা আমি যখন ঢাকায় আসতেছিলাম তখন আমার ভাইয়া বারবার করে একটা কথা বলতেছিল, বন্ডি ঢাকায় কিন্তু খারাপ জায়গা, ওরা কিন্তু নতুন মানুষ দেখলে চেনে। কারেক্ট। নিয়ে বারবার করে বলতেছিল যে চাচি আসেন। আমি তখন আমার ভাইয়ারে বুদ্ধি করে ফোন দিছিলাম, ভাইয়া বলে কি যে বুন্ডি খবরদার তুই সিএনজি ঠিক কর, অমুক ভাইয়ার বাসায় চলে যা, তামিম ভাইয়া। সেইভাবে আমি সিএনজি ঠিক করলাম এবং তামিম ভাইয়ের বাসায় চলে আসলাম। বা এয়ারপোর্টে যখন গেছি তখন তো এয়ারপোর্টে পারমিশন, তো ভিতরে ঢোকার পারমিশন থাকে না, এটা তো সবাই জানে, কিন্তু আমার পারমিশন ছিল, কারণ আমার বাবা তো একদম মানে স্ট্রোক, 2 হাত পা কিছু নাড়াইতে পারতেছিল না, তার ব্রেন পুরো ড্যাম। ভাইয়া ওই অবস্থায় নিয়ে আসি আমরা মানে ঢাকা থেকে। এবার তো সংগ্রাম আর একটা শুরু হইলো, এবার কি করব? এতদিন তো চাচারা ছিল না, এখন মামারাও তো থাকবে না, আর কেউ নেই, উপর থেকে আর কেউ কখনো। মানে আলটিমেটলি তখন আপনি বড়, আমি বড় বোনের বিয়ে হয়ে গেছে, আপনি পরিবারের বড়,
তারপরেও আরেকটা ছোট বোন, তো সবকিছু মিলায় 5 জনের সংসার, মা সহ। আর বাবার অবস্থা হচ্ছে এটা। বাবার তখন ওষুধের অনেক খরচ। বাবা কি সবসময় একদম বিছানায় থাকতো এই সময়টাতে? হ্যাঁ, একদম, উনি শুধু বললাম না তাকাতে পারে, এছাড়া কিছু করতে কিছু পারতো? বলতেও পারে না, বলার শক্তিটাও হারায় ফেলাইছেন, শুধু তাকায় থাকে। আমরা যদি কিছু বলি তাহলে শুধু চোখ দুটোতে পানি পড়ে। তার মানে রিয়েলাইজেশনটা আছে ওই সময়টাতে। হ্যাঁ, সেই অবস্থায় ডাক্তার দেখালাম। ডাক্তার বলল যে ফিজিওথেরাপি চালাইতে হবে, নাহলে সে সুস্থ হবে না। এবং ফিজিওথেরাপি প্রতিদিনের বিল থাকবে 700 টাকা। ভাইয়া এইবার বোঝেন যে যার রান্নার মতন চাল নাই সে 700 টাকা কই পাবে। তখন আমাদের 2 বোনের সংগ্রাম জীবন শুরু। কোথায় 2-3 কোটি টাকার ইট ভাটার মালিক, আর কোথায় তার অবস্থা? আল্লাহ মাফ করুক আমাদের। জি, আমাদের 2 বোনের তখন থেকে সংগ্রামী জীবন শুরু। 2 বোন চিন্তা করলাম যে আমাদের কিছু করতে হবে, কারণ কারোর আশায় থেকে আর কোনো লাভ নাই। আর কেউ নেই ওপাশে, আর- কার আশায় থাকবো? কে দেবে? আপনার ঘরে ভাত না থাকলে পাশের বাসার মানুষও আপনার দিকে এসে দেখে না যে আপনার হাঁড়িতে ভাত আছে কি না। তারপরে আমি এখন কি করব? আমার পক্ষে আমার পড়ালেখা কন্টিনিউ করতে হবে। আমি শুরু করলাম টিউশনি, ওই সময়ও করতাম, এখন আরো বেশি করে করা শুরু করলাম। আমার ওই বাবার ওই অবস্থার ভিতর আমার এসএসসি পরীক্ষার রেজাল্টটা ডাউন হয়ে যায়। আমি বেশি একটা ভালো করতে পারিনি। এইচএসসি আমার করোনার ভিতর ছিল, আমার তখন ক্লাস করা লাগেনি, আমার খুলনাই ছিল পাইনিয়ার কলেজে। তো আমি বাসায় থাকতাম, বাসার থেকে আমি টিউশনি করাতাম। আমি দিনে 6টা টিউশনি করতাম, সকাল 6টার দিকে বের হতাম, সন্ধ্যা 6টার দিকে বাসায় ঢুকতাম। তো আমাকে একদিন, আমি যে দাদার কাছে পড়তাম, মানে আমি ইংরেজিটা শুধু পড়তাম আর বাকি সব সাবজেক্ট আমি নিজেই করতাম। আমি যে দাদার কাছে পড়তে যেতাম, তো সেখানে এরকম বেতন দিতে 3 মাস দেরি। এখন দাদাকে তো আমি বলে রাখছি, উনি খুব কাইন্ড, উনি আমাকে বলেন আচ্ছা ঠিক আছে, তুমি যখন পারো তখন আমাকে দিও, আমার কোনো সমস্যা নেই। তখন আমার একজন বন্ধু আর কি বলতেছে, কেন লামিয়াকে স্পেশাল ছাড় কেন আপনি দেবেন? আপনারা 3 মাসের বেতন দেন, ওকে কেন রাখছেন? ওকে ইয়ে করে দেন, কোচিং থেকে বের করে দেন। তখন আমারই একজন বান্ধবী, ও আর কি বললো যে ওর জানো ওর কি অবস্থা, ওর বাসায় চাল নেই, ওর বাসায় কোনো যে অবস্থা, যে সিচুয়েশন, ওর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কন্টিনিউয়াসলি টিউশনি করাতে হয়, সেভাবে ওর সংসার চলতেছে। একটা 5 জন নির্ভর সংসার, 5-6 হাজার টাকার উপর চলতেছে। তার উপরে তাকে তুমি এরকম একটা কথা বললো, এরকম সিচুয়েশন। তখন ও আমার পরের দিন অবশ্য আমার কাছে সরি বলছে যে আচ্ছা তোর সম্পর্কে আমি এরকম একটা কথা বলে ফেলছি। 6টা টিউশনি কোন ক্লাসে থাকা অবস্থায়? আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আচ্ছা, তখন okay. থেকে আমি 6টা করে টিউশনি। কত করে ছিল এক একটা টিউশনি? আমাদের ওখানে টিউশনি সেরকম সেজন্যই আমি জিজ্ঞেস করছি। মূল্য ছিল না। একটা বাড়ি করে পড়াতে যেতাম, 2টো বাচ্চাকে পড়াতাম, ওরা আমাকে 1000 টাকা দিত। এরপরে 2-3 মাস পরে আমার পড়ানো দেখে ভালো লাগলো, তাই 200 টাকা কম বাড়াইছিল। এগুলো আসলে না ভাগ্যের ব্যাপার। আমি ঢাকা শহরে এসে আমিও টিউশনি করেছি। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়ির অলরেডি 2টা ছেলেকে আমি পড়াইতাম, এবং আমি যদি বলি আপনাদেরকে যে কত টাকায় টিউশনি করেছি, আপনারা শুনলে হাসবেন। এটা 2000 সালের গল্প। আমি যে বাড়িতে ভাড়া থাকতাম এটা মিরপুর সাংবাদিক আবাসিক এলাকায়, সাংবাদিক কলোনি, সবাই চেনে, 11.5 নম্বর। এবং 2টা ছেলেকে আমি পড়াইতাম, দুজনই ছিল ক্লাস 9-এর স্টুডেন্ট। একজন ছিল আর্টসের আর একজন ছিল কমার্সের। এদের দুজনকে পুরো 1 মাস পড়িয়ে আমাকে দেওয়া হতো 1000 টাকা। তো আমি ভেবেছিলাম যে ওকে, আমি যে বাসায় ভাড়া আছি সেটা অ্যাটলিস্ট আমার টিউশনের টাকা দিয়ে ব্যালেন্স হবে। তো এই হলো ফ্যাক্ট আর কি। এবং তারা কি সচ্ছল ছিলেন না এটা দেওয়ার জন্যে? অফকোর্স ছিলেন, তারা বিল্ডিং এর ওনার, কিন্তু তারা দেন নাই। এবং তারা বুঝেছে যে এ গ্রাম থেকে আসছে এবং একে কম দিলেও কোনো সমস্যা নাই। যাই হোক, আমার সেটা নিয়ে কোনো আফসোস নাই, বাট আমার একটা বিশাল অভিজ্ঞতা। তো এই যে 6টার কথা বললো না, এ হয়তো ওই সেম লেভেলে হয়তো বা কেউ হয়তো 2টা টিউশনি করে ওর থেকেও বেশি ইনকাম করছে। অ্যান্ড এই জায়গাগুলো জীবনের জন্য অ্যাসিড টেস্টের মতো। এবং আপনি দেখবেন যে কখনো আপনার কাছে 100 টাকা
অত্যন্ত দামি, মানে 1,000 1 লক্ষ টাকার মতো হয়ে যাবে জীবনে, এবং তখন আপনার জন্য 100 টাকা কামানোই খুব টাফ হয়ে যায়। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতে ভালোবাসেন, এবং হাল ছাড়া যাবে না আর কি, এটাই হচ্ছে মূল কথা। তখন আপনিও টিউশনি করছেন? হ্যাঁ, আমিও টিউশনি করাচ্ছি, ওকে কারণ তখন আমি স্কিল ইন্টার আমি অনার্স কমপ্লিট করিনি, ওকে। আর আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমি কোথায় টিউশনি পড়বো? ইকোনমিক্স বলতে আপনি ইকোনমিক্স অনার্স করছেন ওই সময়টাতে? কোন কোন ইউনিভার্সিটিতে বা কলেজে? আমিও খুলনা মহিলা কলেজে। খুলনা মহিলা কলেজে। আর ও তখন ইন্টারে পড়ছে? হ্যাঁ। ছোট বোনটা? ছোট বোনটা তখন ছোট, ওই 2 কিসে পড়ে, 4-5। ও 4-5। মানে ও তো এগুলা বুঝতেছে না যে পরিবারের উপরে, ও এগুলো দেখে অভ্যস্ত। ও ছোটকালে তো অনেক পাইছে, প্যাম্পার পাইছে। আমার বাবা ওর জন্য দোকান ফ্রি রাখতো। ওরে এটা সত্যি কথা বলতে, যে ওর খাবারের দোকান ফ্রি ছিল, ও তো প্রচুর খাইতে পছন্দ করতো। ও দৌড়ে দৌড়ে যে কোনো চকলেট খাইতো। ওর যখন যেটা, ও এটা করুক, এটা সত্যি কথা যে ও যখন যেটা ইচ্ছা করতো দোকানে যে কিনে নিয়ে চলে আসতো। কত বিল হয়েছে দেখার দরকার নেই। কিন্তু আপনাদের ছোটটা পায় নাই এটা, না এই পরিবেশটা পায় নাই। ওকে। ও ছোটবেলাতে এটা শিখছে যে আমার আপু 10 টাকা দিছে, আমার 1 টাকা গুছাইতে হবে। আপনার ছোটটা অভাব থাকা উচিত জীবনে, অভাব থাকা উচিত, জানেন, ব্যালেন্স, অভাব থাকা উচিত। অভাব থাকলে একটা সেলফ রিয়েলাইজেশন আসে। আমার এটাও মনে আছে যে আমার ছোটটা আমি যদি কিছু কিনে দিতে চাইতাম, আপু তোমার কাছে টাকা নেই, থাক। তখন কি পিচ্ছি, মানে 3-তে পড়ে 2-তে পড়ে সে পিচ্ছি আমার বলে যে আপু থাক। এই সমাজে একটা কথা আছে যে একটা মেয়ের 1 পা বাড়াতে আছে তো 10 পা বাড়াতে আছে, তো 1 পা বাড়াতে নেই। শুধু তাই না, যখন সমাজ বুঝে যায় যে মেয়ের আসলে সে অর্থে মেয়ের দিকে হাত বাড়ালে, অন্যায়ভাবে হাত বাড়ালে এই মেয়ের পক্ষ থেকে বলার মতো কেউ নাই, তখন ওই মেয়ের জীবনটা অনেক বেশি কঠিন হয়ে যায়। আপনি দেখবেন, হয়তো রিলেট করতে পারবেন আজকের এই গল্প থেকে। দেখেন, ওর কিন্তু ওদের দিকে যদি কেউ অন্যায়ভাবে তাকায় বা ওদের দিকে কেউ অন্যায়ভাবে কোনো স্টেপ নেয়, ওদের ফ্যামিলি থেকে বলার মতো কিন্তু কোনো কেউ নাই। সো এটা কিন্তু যদি সারাউন্ডিং জানে, অসৎ লোক কিন্তু এখানে সুযোগ নেবে। আমি জানি না ওনাদের জীবনের ক্ষেত্রে এটা হয়েছে কিনা। আর যখন দেখবেন কোনো ডিভোর্স হয়ে যায় কোনো ওয়াইফের, এবং পরবর্তীতে ওই মেয়ে যখন বিভিন্ন কর্মসংস্থানের জন্য বিভিন্নভাবে ট্রাই করতে থাকে, তখন ইন্টেনশনটা ভালো থাকে না তার প্রতি, মানুষজনের ইন্টেনশনটা ভালো থাকে না, মানুষ সুযোগ খোঁজে আসলে। জি, টিউশনি করছিলেন আপনারা দুজন? আমি টিউশনি তখন আমিও এরকম 5-6টা টিউশনি ধরলাম, কারণ সংসার চালাইতে হবে, আব্বুর ওষুধের খরচ আছে, আম্মুর ওষুধের খরচ আছে। কারণ আমার বাবা যেমন তখন প্যারালাইজড, আমার মাও কিন্তু হার্টের পেশেন্ট, এবং দুইজনই অসুস্থ ব্যক্তি, তো তাদের খরচ তো চালাইতে হবে। কিন্তু তখন আরেকটা যুদ্ধ বাঁধলো জীবনের সাথে, বাবাকে একটু হাঁটাইতে হবে, কারণ একদম বিছনায় পড়ে থাকলে তো সে তার লাইফটাই ওইভাবেই কেটে যাবে ভাইয়া। কিন্তু সবাই বললো যে ফিজিওথেরাপি করলে বা এক্সারসাইজ গুলো যদি ঠিক মতন করে তা উনি হাঁটতে পারবে, ডাক্তার এটা আশ্বাস করছিল আমাকে। আমার মার জীবনেও একটা কষ্ট শুরু হলো, যে সে ওই সারাদিনে রান্না বান্না করে আমার আব্বুর পিছনে খাটা শুরু করলো। আর আমি ওই সকালে টিউশনিতে যাইতাম, টিউশনিতে বাসায় এসে আব্বুর পিছনে থাকতাম। আব্বুরে গোসল করতে পারতো না, গোসল করাই দিতাম। আমার মা ওনাকে ফিজিওথেরাপি গুলো শিখলো, আমার মা নিজে দিত, কারণ আমাদের পক্ষে তখন এফোর্ড করা সম্ভব ছিল না ফিজিওথেরাপি। তখন আমার মা নিজে নিজে শিখলো। আমার পাশে একজন ডক্টর চাচা আছে, উনি আমার আব্বুকে দেখা শুরু করলো, এবং উনি যতটা পারতো উনি অনেক সাহায্য করছে। আমার প্রতিদিন দৈনিক ডিউটি ছিল টিউশনি করানো, আব্বুর ফিজিওথেরাপি গুলো খেয়াল করা, এক্সারসাইজ গুলো খেয়াল করা, এবং আব্বুকে টাইম মতন ওষুধ খাওয়ানো। এইটা আমার প্রতিদিনের ডিউটি ছিল। এবং তারপরে আবার গোসল করে আবারও টিউশন নিতে বেরোনো। ভাইয়া রাত 6টা-7টা বেজে যেত বাসায় ফিরতে ফিরতে। আমার যে একটা বড় লোকের মেয়ে, সে এমন পর্যায়ে এসে দাঁড়াইছে যে সে কি করবে সে নিজেও জানে না। একদিন সে যে জামা কাপড়গুলো পরছে, আজকে তার পরার মতন কি কিনবে সে তাও জানে না। আমি একটা সুতি জামা কত 2-3 বছরও পরছি, একটা সুতি জামা। আমি একটা সুতি জামা, মানে আশেপাশে ঈদের সময় তখন আমি একটা সুতি জামা পরে বের হয়েছি, 2 দিন বের হয়েছি ওই জামাটা পরে। আমি ওই জামাটা পরছি 2-3 দিন। এখন আমার এই পাশের বাসার একজন, মানে পাশের বাসা কি পাড়া প্রতিবেশী, ওনাকে বিশ্বাস করে, ওনাকে আমি মন থেকে অনেক সম্মান করতাম। উনি একজন মহিলা এবং উনি একজন শিক্ষিকা, অনেক সম্মান করতাম। অনেক মানুষ ঈদের সময় সবাই ঢাকা থেকে বাসায় আসছে, মানে আশেপাশে যারা আছে সবাই। আমার জামাটা দেখে উনি বলতেছে, তুমি এক জামা রোজ পরো?
এক জামা তুমি রোজ পরো কেন, তোমার আর জামা নেই? এখন আমিও ছোট, তখন আমি তাকায় আছি, আমি কি উত্তর দিব ওনাকে এই কথার? ওনার কাছে হয়তো এটা কোনো ব্যাপারই না জিজ্ঞেস করাটা, কিন্তু ওনার এই কথাটা ওনার জীবনের জন্য একদম কি ভয়ঙ্কর মেমোরি হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন। এই জন্যে আমাদের ধর্মে একটা খুব সুন্দর কথা আছে, চুপ থাকুন, চুপ থাকলেই জান্নাত। সম্ভবত কোনো একটা সহি হাদিস, আমি যদি ভুল বলে থাকি আমাকে মাফ করে দিবেন। চুপ থাকলেই জান্নাত। চুপ থাকাটা কিন্তু অত সহজ কাজ না। মানে মনে হয় যে আসলে আমরা চুপ থাকার কঠিন কি কাজ। আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন তো, আগামী 7 দিন আপনি চুপ থাকবেন, ফেসবুকে কোনো আজেবাজে স্ট্যাটাস লিখবেন না, কারো স্ট্যাটাসে গিয়ে কোনো আজেবাজে কমেন্টস করবেন না, যে যেটা বলুক না কেন খুব চিন্তা ভাবনা করে কথা উত্তর দেবেন, যাতে করে সে কষ্ট না পায়। একটু চেষ্টা করে দেখেন তো 1 সপ্তাহ। এটা ভয়ঙ্কর যুদ্ধের মতো। চুপ আসলে সহজে থাকা যায় না, এবং যে কারণেই বলা হয়েছে চুপ থাকলে যান না। টাফ। উনি দেখেন নর্মালি হয়তো বলে ফেলছেন, উনি চিন্তাই করেন না, কিন্তু এই মেয়েটার জন্য সারা জীবনের জন্য এটা একটা ব্যাড মেমোরি এবং কষ্টের। জি। আমাদের যুদ্ধ শুরু হলো, সংগ্রাম শুরু হলো ঈদেতে। ঈদ তো কাকে বলে আমরা চিনি না তখন। হ্যাঁ, তবে আমাদের এই কষ্টের ভিতর 2টা মানুষ সর্বদা পাশে থাকছে। এক আমার বড় ভাইয়া আর আমার বড় আপু। এখন আমার আপুও তো হাউস ওয়াইফ, অনার্সটা কমপ্লিট করছে, কিন্তু ক্যারিয়ার আর গড়তে পারিনি সংসারের চাপে। তারপরেও বলবো ভাইয়া আপু অনেক সাপোর্ট করছে, মেন্টালি বলেন। কিন্তু একটা সংসার, ভরাডুবি একটা সংসার, আপনার শুধু সাপোর্টে তো চলবে না, তার তো প্রপারলি কিছু তো দেওয়া লাগবে সংসারে। আপনারা কখনো এরকম মিস করতেন যে আমাদের যদি একটা ভাই থাকতো, এটা মিস করতেন আপনারা কখনো? বা আপনাদের কোনো পরিস্থিতিতে কি কখনো মিস করানোর মতো পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছে, নাকি এই জিনিসটা আপনাদের মধ্যে কখনো আসে নাই? ভাই থাকার বিষয়টার চাইতে ভাইয়া তখন সংসারের দায়িত্বটা খুব ছিল। ভাই আপনার মা মিস করতো এই বিষয়টা? হ্যাঁ, বলতো? আম্মু মিস করতো, এটা অস্বীকার করবো না। আমার মা মিস করতো, প্রচুর মিস করতো। যে See, আজকে এইটা আর একটা বড় সমস্যা আমাদের সোসাইটি। ওনার মা মিস করেছে, সেটা ওনার মাকে দোষ দিয়ে লাভ হবে না, কিন্তু বাই দ্য ওয়ে এটা দোষ গুণের কোনো কিছু না, বাট এটা ওভিয়াস থিং আমাদের সোসাইটিতে। আমি জানি না, আল্লাহ মাফ করে বলাটা ঠিক হবে না, অনেক পরিবারই থাকে যারা হয়তো 2টা সন্তান নিত, কিন্তু মেয়ে হচ্ছে বলে নিয়েই যাচ্ছে যদি একটা ছেলে সন্তান হয়। আমি জানি না আপনাদের ফ্যামিলির ক্ষেত্রে কি হয়েছে, বাট আমি এরকম দেখেছি। এবং এটা তার দোষ দিয়ে লাভ নাই, এটা আমাদের সামাজিক চরিত্র। আমরা আমাদের সমাজটাকে এমনভাবে মানিয়েছি যে মেয়ে মানেই হলো যে সে পরনির্ভর একটা জীব। সে যত কিছুই করুক না কেন, সে ইঞ্জিনিয়ার হোক, সে ডাক্তার হোক, সে পাইলট হোক, সে যাই কিছু হোক না কেন, তার জীবনের কোনো অর্জনই মনে না করা হয় যে তার যদি বিয়ে না হয়। ধরেন সে বিয়ে শাদী করে নাই, এবং কিন্তু সে তার ক্যারিয়ার, অসাধারণ ক্যারিয়ার, ঘুরে ফিরে প্রশ্ন আসবে, বিয়ে করো নাই? আচ্ছা, বিয়ে তো গেল, একটা বাচ্চা কাচ্চা হয় নাই, মানে মানুষ ধরেই নেয় যে একটা নারী মানেই হচ্ছে তার জীবনে এই 2টা অবভিয়াস জিনিস থাকতে হবে, এর বাইরে আসলে তার কোনো অর্জনই অর্জন না। এটা হচ্ছে আমাদের সমাজের দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে একটা সোসাইটিতে ধরেন তার বাবা কন্যাদেরকে নিয়ে ভালো আছে, বা একটা সম্পূর্ণ অবস্থায় আছে, যেটা উনি প্রথম দিকে বলছিলেন যে তোমাদের খাবে কে, তোমরা সব মেয়ে সন্তান বিয়ে শাদী হয়ে যাবে, এবং মেয়েরা কিছু করতে পারে না, এটা একটা সবচেয়ে বদ্ধমূল ধারণা। মেয়েদেরকে আসলে কাউন্টই করা হয় না ওই জায়গাটাতে। সেই জায়গা থেকে আজকের গল্পটা খুব ইম্পর্টেন্ট। আমি এমন কাউকে নিয়ে আসি নাই যে যারা জীবনে এমন একটা জায়গাতে গেছে যে ওইটা আপনি হতে পারবেন না, ডেফিনেটলি না, কিন্তু ওরা পেরেছে, দিন শেষে ওরা পেরেছে, যেভাবেই হোক না কেন ওরা পেরেছে, ওরা ওর ফ্যামিলির হাল ধরেছে। এবং আমি এই গল্পটা প্রচার করে আসলে এটাই চাচ্ছি যে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় এরকম লক্ষ কোটি নারী আছেন যারা তাদের যেটা আছেন সেটা নিয়েই এরকম পরিবারের পাশে দাঁড়াতে পারেন। জি, তারপর কি হলো? ভাইয়া আর একটা কথা আমার শোনা লাগতো, এই কথাটার ভিতরে আর একটা কথা মনে পড়ছে, যে আমার ফুপুরা বলতো তুমি মারা গেলে তোমার খাটিয়াটা ধরবে কে। দ্যাটস ইম্পর্টেন্ট থিং। এটা বলতো। আমার বাবা মাও তো বলে যে আমার কবরে মাটি দিবে কে, হিন্দু ধর্মের বলে আমাকে মুখাগ্নি করবে কে। এখনো বলতেছে, এখনো বলে। আমার বাবার কিছু জমি আছে, মানে নিজস্ব ওই যে টাকা পুঁজির থেকে কিছু না করলে একটু জমি করছে, করার পরে এখন ওইটার লোভে কিনা জানি না, সবসময় একটা কথা বলে তুমি মরে গেলে তোমার খাটিয়াটা ধরবে কে। ধরবে তো আমার ছেলেরাই। আচ্ছা। মানে বিষয়টা এরকম যে আসলে তোমার খাটিয়া না ধরলে বোধহয় আমাদের মানে জানাজাও হবে না, বা কবরে আমরা লাশও নামাবো না। কি ভয়ঙ্কর একটা ব্যাপার। জি। তো সংগ্রাম তো ভাইয়া শুরু হইলো, সংগ্রাম করতে থাকলাম আমরা চাকরির জন্য। আমার বাবা অনেকবার আমাদের স্থানীয় এমপি মহোদয়, মানে অনেক জনের কাছে গেছে,
যে আমার মেয়েকে একটা চাকরি দাও। একদম। আমি পড়াশোনায় হয়তো বা আহামরি ভালো না, হুম আমি আমার বোনের মতন অতটা ভালো না, মেধাবী না, হুম কিন্তু আমি আমার তখন তো আমিই বড়, জি আর ও তো কেবল ইন্টার চলতেছে, সেকেন্ড ইয়ারে। জি আমার বাবা এমনও আছে যে প্রজেক্টের একটা চাকরির জন্য মানুষের পায়ে ধরছে, আমার মেয়ের একটা চাকরি দাও, আমার সংসার চলতেছে না। তখন বাবা একটু সুস্থ, মানে হাঁটতে পারে না তেমন ও একটা, তো ধীরে ধীরে সুস্থ হচ্ছে। ধীরে ধীরে কথা বলতে পারতেছে, আপনার ধরে ধরে হামড় হাঁটতে পারে, হুম। দুইটা লাঠি এরকম ধরে হাঁটতো। হুম চাকরি দেওয়ার জন্য কেউ ছিল না। আমি দেখতেছি ভাই, এটা এটা প্রচার অবশ্যই করবেন, আমি না বলে পারতেছি না। কালিয়ার মতন একটা জায়গায় দেখতেছে যে তার সবাই জানে তখন, কারণ আমার বাবা কিন্তু অপরিচিত মুখ না, হুম সবার খুব পরিচিত, সবাই জানে, সম্মান করে, কিন্তু সবাই দেখতেছে যে এদের সংসার চলতেছে না, এদের ভারিতে ভাত নেই। এরা খাতি পারতেছে না, কিন্তু এদের চাকরি দেওয়ার জন্য কেউ নেই। গেলে কি হয়েছে, 2,000 টাকা ধরাই দেয়, 5,000 টাকা ধরাই দেয় সাহায্য হিসেবে। সাহায্য হিসেবে। আপনার 2,000 টাকা কি হবে আপনি বলতে পারেন এই সমাজে? হুম 5,000 টাকায় কি হবে এই সমাজে? অথচ সেই চাকরিগুলো, তোরা তো লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, হুম কিন্তু 1 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছিস, যে টাকাটা তোদের না হলেও চলে। অথচ আমার কেউ চাকরি দিই নাই, খুব প্রস্তাব দেয়, হুম মেয়ে সুন্দরী, মেয়ে সুন্দরী হয়েছে বলে কি তোর কাছে বেঁচে দিছে? আমি এভাবে কথা বলি না ভাই, কিন্তু এই জায়গাটা প্রচন্ড কষ্টের। না ডেফিনেটলি আপনি বলেন, জীবনে। সমস্যা নাই, আপনি মন খুলিয়ে বলেন। একটা প্রজেক্টের চাকরি মনে দিতে পারেনি কেউ। আমার এটুকু মনে আছে, আমার মা যায় না আমাদের বাড়িতে কাঁদতো, যে আল্লাহ তুমি আমার মেয়েদের এমন একটা ব্যবস্থা করো যে আমার মেয়েরা যেন সুসম্মানে কিছু করতে হবে, করতে পারে, তার বাসার থেকে যেন বাইরে না যাওয়া লাগে, সে যেন কখনো কেউ না দেখতে পারে তাদের, কলঙ্কিত না হয়। কোনো কুস্পর্শ যেন তাদের না ছুতে পারে। আপনার মা বেঁচে আছেন? আছে। আমার মা প্রচন্ড কষ্ট পাইতো এগুলো নিয়ে, কিন্তু ভাইয়া কেউ সাহায্য করি নাই। এক পর্যায়ে ও আর আমি প্রচন্ড স্ট্রাগল করতে থাকি। এমনও আছে যে আমরা 3 পিসের ব্যবসা শুরু করলাম, কিছু তো করতে হবে। আমার বড় বোন বুদ্ধি দিল, বোন একটু পুঁজি করে কিছু 3 পিস নিই, অনলাইনে একটু বিজনেস করা যায় নাকি দেখি। আচ্ছা, হুম। ঢাকার এখানে যে ইসলামাবাদ, ইসলামপুর। ইসলামপুর পুরান ঢাকা ইসলামপুর কাপড়ের জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, ওইখানে আসতাম আমরা 3 পিস, আমি 3 পিস নিতে, একা মেয়ে। হুম ইসলামপুরে যারা যান নাই তারা বুঝবেন না কিরকম জায়গা ওইটা, কি ঘিঞ্জি আর কি অবস্থা। আমার ইসলামপুরে একা আসতাম, আমার এখানে একটা ফ্রেন্ড ছিল, তারা ফোন দিতাম, হুম। দোস্ত আমি আসতেছি, আমার একটু সাহায্য করিস। ও আসতো, ওরে নিয়ে আমি এখান থেকে কাপড় নিয়ে ও আমার বাসে উঠাই দিত। হুম আমার মা ওইখান থেকে, আমাদের বাসা পর্যন্ত বাস তখন যাইতো না, তখন কালিয়াস ঢাকা ডিরেক্ট যোগাযোগ ছিল না, জি তখন আমার মা গোপালগঞ্জ এসে আমাকে নিয়ে যাইতো আচ্ছা। রাত্রেবেলা। আপনি তখন অনার্সে পড়ছেন? জি, ওকে। থাকার জায়গা নেই, কোথায় থাকবো? তখন আমাকে ওই সকালবেলা আসতাম আমি গাড়িতে, হুম আমার মা আমাকে 3 পিস, মানে 3 পিস দিয়ে আমি এখানে আমার দোস্তের মানে বন্ধুর সাহায্যে উঠতাম গাড়িতে, হুম আমার মা সে গোপালগঞ্জের থেকে রিসিভ করে নিয়ে যাইতো। বিজনেস শুরু করলাম, কিন্তু আসলে ওইভাবে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল না ওটাকে এগো নিয়ে। আমরা হিমশিম খাচ্ছিলাম, খাইতে খাইতে একটা পর্যায়ে হার পরের একটা প্রজেক্ট আসে সরকারি উন্নয়নের ক্ষেত্রে, অর্থায়নে। কিসের প্রজেক্ট? হার পাওয়ার। আচ্ছা, হার পাওয়ার। ওকে, হার বলতে HER? হ্যাঁ, হ্যাঁ। হার পাওয়ার। হুম এটা 2024 সালে, 24 সালে। তখন এই প্রজেক্টটা ঢোকার জন্য তখনও কিন্তু একটা কনস্পিরেসি চলতেছিল, টাকা ছাড়া প্রজেক্টে ঢুকতে পারতেছিল না, কারণ এই প্রজেক্টটা করতে পারলে 2টা মানে ল্যাপটপ পাবে, যে আচ্ছা মেয়েটা করতে পারবে সে একটা ল্যাপটপ পাবে। ওকে।
এটা নিয়েও কনস্পিরেসি এবার আমাদেরকে বাদ দেওয়ার জন্য বলা হলো 20 জন স্টুডেন্ট নেবে, তার ভিতর 5 জন পাবে, তোমার মেয়েরা নাও পেতে পারে, এতে টাকা খরচ করো না। আবার একজন অফার করলো 5,000 টাকা করে দিলে আমি চান্স পাই দেবো। এটা সম্পূর্ণ একটা সরকারি প্রজেক্ট। একটা স্টুডেন্টের মাথা পিছুর জন্য 1,70,000 টাকা করে সরকার ব্যয় করতেছে। এটা কিন্তু তখনের অবস্থা যে 1,70,000 টাকা করে তাদের পিছনে ব্যয় করা হচ্ছে। মানে আমাদের যাতায়াত খরচ দেওয়া হবে এবং হচ্ছে আমাদেরকে ল্যাপটপ দেওয়া হবে এবং আমাদেরকে পুরোদমে ফ্রিল্যান্সিং শেখানো হবে, ট্রেনিং করা হবে। ট্রেনিং করানো হবে। কত সালের গল্প এটা? এটা 2024 সালে। 2024 সালের গল্প। এবং এই ল্যাপটপ পাওয়ার পেছনে স্থানীয় যারা এটা ডিস্ট্রিবিউট করবে তাদের হচ্ছে ধান্দাবাজি, যার কাছ ছিল। থেকে যে পরিমাণ টাকা পায়। এটা আমার আসলে ভয় নাই বলতে, কারণ definitely। আমি কোনো ভয় পাই না এসব বলতে। হ্যাঁ, তারপর কি হলো? এবার তখন আমার স্থানীয় কাকু, তখন উনি ওনাকে, ভালো ছিলেন। উনি ভালো ছিলেন, ওনাকে বলা হলো, বলা হওয়ার পরে উনি বললো কি, উনি আর কি জোর দিয়ে বললো যে আমি যে 2টা মেয়েকে দিচ্ছি, 80টা ল্যাপটপ, তখন আমাদের 40 জন 40-80টা স্টুডেন্ট তখন ট্রেনিং করবে, তা আমি যে 2টা মেয়েকে দিচ্ছি তোর 80টা ল্যাপটপের ভিতর এই এই দুইটাই 2টা সবচেয়ে- সবচেয়ে বেশি কাজে লাগবে, এইটুকু জোর দিয়ে আমি বলতে পারি। তারপরে আমাদের কালিয়ায় কিন্তু সিট দেওয়া হয়নি। উনিও সরকারের কাছে অসহায়ই ছিলেন। উনি খুব চেষ্টা করেছিলেন যাতে চাকরিটাও পায়। হুম আমার কাকু বলতেছে যে এই 2টা মেয়েকে নাও। হুম তখন কি হলো, আমাদের কালিয়ায় সিট হইল না। দা পাটনা একাডেমি হুম আমাদের কালিয়া থেকে 100 টাকা প্রতিনিয়ত যাতায়াত ভাড়া এক একজনের, সেইখানে আমাদের চান্স হলো। অথচ এরা কিন্তু জানে যে আমাদের কি অবস্থা, আজকে খালি কালকে কি খাবো আমরা জানি না। কোনো ঠিক ঠিকানা নেই। জি। তখন আরো একটা সিচুয়েশন এরকম হয়েছে, আমি দুটো যে বড় টিউশনি করতাম, মানে টিউশনি করাতাম, ওরা আমাকে 4,000 টাকা দিত, দুটো বাচ্চাকে পড়াতাম। হুম। তারা হচ্ছে আপনার কালিয়া থেকে কুমিল্লা, মানে তাদের দেশের বাড়ি চলে গেছে। এখন আমার কাছে ওই টিউশনি গুলোও নেই, আমার কাছে একটাই টিউশনি ছিল, সেটা থেকে আমি 1,500 আর টাকা। সবচেয়ে বড় সমস্যা ছিল ওর হলো আপনার অ্যাডমিশন টেস্টও চলে আসে। ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। হ্যাঁ, 2024 সালে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চলে আসে, আর আমারও তখন আহামরি টিউশনই নেই। হুম মানে তখনও একটা পর্যায়ে এসে ওই দৌড়োদৌড়ি করতে করতে চাকরির পিছনেও প্রচুর দৌড়াইছি আমি। টিউশনি ছেড়ে দিয়েও চিন্তা করছি, কারণ টিউশনি খরচে ভাইয়া হয় না, একটা ফ্যামিলি ভাবে চলে না। তখন আর কি ওই মাথার মধ্যে আসলো যে হারপর প্রজেক্টটা করা লাগবে। 2টা ল্যাপটপ, কারণ আমাদের তখন একটা কথা উঠছিল যে ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়তে পারলে কিছু করা যায় তার থেকে। হওয়ার পরে 2টা বোনকে পাঠালো ওইখানে। প্রতিনিয়ত আমাদের কিছু হোক আর না হোক 100 টাকা গুছাই রাখতে হতো যাতায়াতের জন্য। এবং সেইখানে ট্রেনার, আপনি প্লিজ এইসব নামগুলো নেবেন, হুম স্কিপ করবেন না, রিকোয়েস্ট, বলেন আপনি। যে তিতাস স্যার, উনি ট্রেনিং করাইতো আমারে, প্রথম আমার জীবনের ফ্রিল্যান্সিং কেরিয়ারের প্রথম ট্রেনার। উনি ছিল গ্রাফিক ডিজাইন প্লাস ডিজিটাল মার্কেটিং, আমাদেরকে ট্রেনিং করানো শুরু করলো। কিন্তু আসলে যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাঠাইছিল, তো ওইখানে উনিও অতটা মজবুত টিচার ছিলেন না। তখন উনি আমাদের স্কিল দেখে আমাকে রিকোয়েস্ট করলো যে তুমি এইখান থেকে কেরিয়ার গড়তে পারবা না, তুমি যদি ভালো কোথার থেকে ট্রেনিংটা করতে পারো, স্কিলটা কিন্তু তুমি করতে পারবা। আর আমার মাথার মধ্যে তখন ছিল যে আমি তো ল্যাপটপ পাচ্ছি, ওটাকে আমি বসায় রাখবো না, কাজে লাগে। কিছু একটা করব। কারণ এটা থেকে আমিও শুনি যে ফ্রিল্যান্সিং কেরিয়ার গড়লে কিছু করা যায়। হুম উনি আমাকে সাজেস্ট করলো যে যুব উন্নয়নের আন্ডারে একটা সরকারি প্রজেক্ট হয় ই লার্নিং অ্যান্ড আর্নিং এ, ওইখানে ট্রেনিং করানোর কথা বললো। হুম পরীক্ষাতে চান্স পাইতে হয়, চান্স পাইলাম। চান্স পাওয়ার পরে আমার স্যার, 2জন টিচার ছিলেন, একজন মামুন স্যার, আব্দুল্লাল মামুন, আর একজন ছিলেন জাকারুল ইসলাম। হুম জাকারুল ইসলাম হলো সেইজন যে আমার এই পুরো ফ্রিল্যান্সিং কেরিয়ারের জার্নির ভিত গড়ার একজন কারিগর। তো আমি তখন অনেক ফ্যামিলির চাপ তো আমার পরে ছিলই প্রচুর, যে ফ্যামিলি চালাইতে হবে। তখন কি করলাম, আমার টিউশনি গুলো কিন্তু সব ছুটে গেল, কারণ আমি তো তখন নড়াইল যেয়ে থাকতে হবে। তারপর এই লার্নিং ট্রেনিং সেন্টার থেকে তখন ওইখানে একটা প্রচার ছিল যে এখান থেকে ট্রেনিং করলে স্টুডেন্টরা কেরিয়ার গড়তে পারবে, আচ্ছা একটাই ছিল। তো আমি আমার টিউশনি ছেড়ে দিয়ে তখন আমি আমার বোনের বাসায় চলে গেলাম, বড় বোনের বাসায়। আচ্ছা
কারণ ওকে তখন বললাম যে বন্ডি, ও তখন অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, হুম। তো ওকে বললাম যে বন্ডি তুমি তোমার মতন করে কেরিয়ার করো, আমি ওইখানে যে আমি আমার মতন করে দেখি, কারণ আসলে টিউশনি বা এটা ওটা করে হচ্ছিল না, কিছু একটা স্কিল নিতে হবে যেটা একদম স্থায়ীভাবে হুম। আমাদেরকে দাঁড়াতে শক্ত করবে। কারেক্ট। সেইভাবে আমি ওইখানে যে ট্রেনিং শুরু করলাম ভাইয়া, ট্রেনিং এও অনেক কি শিখলেন struggle- আপনি? কি শিখলেন আপনি ওখানে? আমি ট্রেনার না, ট্রেনিং ডিজিটাল মার্কেটিং এর পরে এসইওর উপরে আমার ট্রেনিং শুরু হলো। হুম। এবং আমার স্যার যিনি জাকারুল ইসলাম, উনি একদম হাতে গড়ে মানুষ করলো। হুম। আমি ওনার ঋণ আল্লাহর রহমতে আমি কোনোদিন ভুলবো না, যে আমি যে ভরা ডুবিতে ডুবি খাচ্ছিলাম, সেখান থেকে আল্লাহ ওনার মাধ্যমে, মানে আল্লাহর ইশারা তো কেউ সম্ভব না, আল্লাহর ইশারায় ওনাকে পাঠালো এবং আমি ওনার কাছ থেকে ট্রেনিং, আমি এই বিষয়ে এই ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে ডিজিটাল মার্কেটিং এর উপর এসইওর উপরে কাজ শেখা শুরু করলাম এবং 3টে মাস উনি আমাকে শিখালেন। আমরা টিমে 20 জন কাজ করতাম, সেই টিমের পরে উনি 20 দিন ডেমো চালানোর পরে আমরা আস্তে আস্তে করে দাঁড়ালাম এবং আমরা অনলাইনে আমাদেরকে প্রত্যেকটা এসইও ক্লার্ক, এটা একটা মানে মার্কেটিং সাইট আইডি খুলে দিলেন, প্লাস একটা এজেন্সিতে আমাকে অ্যাড করাইলেন। আচ্ছা। এটা 2025 সালের জানুয়ারি মাসে আমি চাকরি পেলাম। ওকে, আপনি জব করা শুরু করলেন? হ্যাঁ। ওকে। এবং ভাইয়া, এবং প্রথমে আলহামদুলিল্লাহ আমি ওনার আন্ডারেই থেকে, উনি এখন আমার বস, রানিং বস। জাকারুল সাহেব? জি। ওকে। উনি সো এজেন্সিতে কাজ করেন আপনি? হ্যাঁ। ফ্রিল্যান্সিং আপনার সঙ্গে আপনার ফ্যামিলি আর কেউ শিখেছে? ও শিখেছে ফ্রিল্যান্সিং? না, আমি হচ্ছে ভাইয়া ওই যে যখন ও চলে আসলো নড়াইল, তখন আমার কাছেও, আমিও তো ল্যাপটপ একটা পেয়েছিলাম, আমার ভেতর হচ্ছে লেখালেখি নিয়ে একটু ইচ্ছা ছিল, বা মনে করবেন ছোট একটা প্রতিভা ছিল। আমি ছোট থেকে একটু চেষ্টা করতাম লেখালেখি করার, আর আমার মায়ের হচ্ছে খুব শখ ছিল একজন লেখিকা হওয়ার। উনি সবসময় বলতেন আমি কিছু লিখে দিই, আমি তো লিখতে পারি না, আমি লিখে দিই, তোমরা একটু বলি তোমরা একটু লিখে প্রচার করো। তো আমার ভিতরে কোথাও না কোথাওটা ছিল। আমি হচ্ছে অ্যাডমিশনে পড়তে লাগলাম আর হচ্ছে আপনার করতে লাগলাম, টিউশনি করাতে লাগলাম। এখন ভাইয়া মনে করেন প্রথম দিকের টিউশনিগুলো তো যা হোক ছিল, পরের দিকের টিউশনিগুলো এমন একটা, মানে এমন বাসায় আমি যে পড়ছি ভাইয়া, আমি বৈশাখ মাসের খাড়া রোদ, আমি হাঁটে গেছি, আমার মানে পানি খাবো, আমি তো ওনার কাছে চাইছি যে আমাকে একটু পানি দেবেন, আমার তো খুব তৃষ্ণা পাইছে। কারণ উনি কেমন জানি করতেছে, মানে ওনার ছেলের মেয়েটা হিন্দু, এখন ওনার মুখ দেখে আমি বুঝতে পারছি এখন পানিরও এত তৃষ্ণা পাইছে, আমি কি করব বলে, মানে আমার কাছে মরলে বলে আমি বিপদে পড়ছি। উনি আমাকে একটা স্টিলের গ্লাসে পানি দিয়েছে, পানি দেওয়ার পরে আমি ওটা খাইছি, খাওয়ার পর উনি আস্তে করে গ্লাসটা নিয়ে নিচেই দূরে সরায় রেখে দিছে, অন্য কেউ টাচ না করে, এরকম একটা সিচুয়েশন। আমি ওটা ওই দিন বাসায় এসে অনেক কান্নাকাটি করছিলাম। সো আপনার কি পরবর্তীতে আপনি লেখালেখি করলেন? পরবর্তীতে হচ্ছে ভাইয়া আমি, আমার একটা ফেসবুক পেজ ছিল। এটা কি আপনার বই? হ্যাঁ। দেখি একটু, আমি একটু নিয়ে দেখি, দুইটা দিতেন আমাকে। ভাইয়া একটা কথা বলতে চাই, এটা হ্যাঁ, হচ্ছে sure. ডেমো, ঠিক ওকে, আছে? এখনো পাবলিশ হয় নাই? হ্যাঁ, পাবলিশ হয় নাই। এই দুইটার একটা পাবলিশ হয় নাই? হ্যাঁ, ওটা পাবলিশ এটা publish হয়েছে। অলরেডি 600 কপি বিক্রি হয়েছে। এটা 600 বই বিক্রি হয়ে গেছে? দুটো এ কি মুদ্রণ শেষ উপন্যাস? হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, উপন্যাস। আর এইটা তোর উঠানে বিকাল ছায়া কোন প্রকাশনী থেকে আসছে? এটা প্রিয় প্রকাশন থেকে আসছে, আর এটা নবগঠন থেকে আসবে। এটা ওর বই? হ্যাঁ, এটা আপনার প্রথম উপন্যাস? হ্যাঁ, এটা আমার প্রথম উপন্যাস। চিন্তা করেন কি মেধাবী। আর এটা এখনো রেডি, এটা এখনো আসে নাই, হয়তো নবগঠন থেকে এটা আসবে। এটা ড্রাফট না? এটা সেকেন্ড উপন্যাস। হ্যাঁ। লামিয়া রহমান মেঘলা, দা কিটা ক্রিমসন ডিজায়ার। জি জি। এটা কি কোনো অনুবাদ? না, এটা হচ্ছে আপনার একটা থ্রিলার সাইকোলজিক্যাল বই। আর এটা মৌলিক লেখা আপনার? হ্যাঁ, আমার নিজেরই লেখা। মানে এটাও আমি নিজেই পাণ্ডুলিপি নিজে বলতে গিয়ে আপনি একদম নিজের থট এরা? হ্যাঁ হ্যাঁ। এরকম একটা নাম দিলেন কেন আপনি, দ্য ক্রিমসন ডিজায়ার? এটা হচ্ছে মানে একটু সাইকোলজিক্যাল থ্রিলার তো, হ্যাঁ। মানে এর ভিতরে আমি যেই পুরুষ চরিত্রটাকে লিখেছি, হ্যাঁ, তার হচ্ছে আপনার মানে না আপনি কিছু বলার দরকার নেই, বাট ইটস ওকে। তো আমি আসলে নাম দেখেই দেখেন, আমি বই
পড়ি নাই, কিন্তু দুটো নাম আমার কাছে এত পছন্দ হয়েছে। তোর উঠানে বিকাল ছায়া, দ্যাটস বিউটিফুল নেম। আর দ্য ক্রিমজন ডিজায়ার, এটার ব্যাপারে আমি জানি না, এটাও খুব সুন্দর। বাট আপনি কি পড়াশোনা করেন খুব বেশি? পড়াশোনা মানে থাকে না যে পাঠ্য বইয়ের বাইরে, হ্যাঁ প্রচুর খুব research এই ল্যাপটপে আপনাকে হেল্প করছে আলটিমেটলি। চিন্তা করে দেখছেন, মানুষের সামান্য একটা ল্যাপটপ কারো জীবনে এটা খুবই সামান্য, কিন্তু জাস্ট এইটার অভাবে স্পার্ক হয় না। ল্যাপটপ ওকে লেখিকা বানাই ফেলছে এবং ডেফিনেটলি ও লিখতেই থাকবে, কিন্তু এগুলো করে তার সংসার চলে না, চলে? হ্যাঁ, আমি যখন লেখালেখি করার 2 মাসের মাথায় ভালো রেসপন্স যখন পাঠকের আসে, তখন বইটই থেকে আমাকে ইমেইল করা হয় যে আপনার সাথে আমরা আপনার ফেসবুকে বেসিক্যালি আপনি লেখালেখি হ্যাঁ, করতেন, সেখান থেকে আপনাকে প্রকাশক ইয়ে করেছে, রাইট? প্রকাশক প্রথম বইটই আমাকে অফার করে। বইটই বাংলাদেশের সবথেকে বড় ইবুক প্ল্যাটফর্ম। আচ্ছা, ওরা আমাকে অফার করে, ওদের সাথে আমি কাজ করি এবং আমার ইবুক বের হয়। আচ্ছা, ওদের কাছ থেকে ইবুক বের হয়। ওইভাবেই আমার চলে। আর তারপরে আপনার আইডিটা কি নামে আছে? আমার আইডিটা মেঘলা, আমার ফেসবুকের যেটাতে আপনি পেজ লেখালেখি করেন। মেঘলাস স্টোরি ডায়েরি। জি, তারপরে প্রকাশক যারা বাংলা বাজারে যারা প্রকাশক, ওনাদের থেকে প্রথম প্রিয় প্রকাশন থেকে আমি অফার পাই যে আপু আপনার উপন্যাস তোর উঠানে বিকাল ছায়া এটা আমরা প্রকাশ করতে চাচ্ছি। ফোন নিয়ে এসছো? না, ফোন নিচে রাখি। কেন, কি লাগবে বলেন? ফোন ওর ফোনে দেখাইতাম, 2টা অ্যাওয়ার্ড পাইছে। কি award? ইবুকের থেকে 2টা, একটা সিলভার বাটন আর একটা গোল্ডেন বাটন। কোথা থেকে? বইটই থেকে। আচ্ছা, 5000 কপি সেল হওয়াতে একটা সিলভার। আপনি তো জিনিয়াস, তাহলে লিখে এত কিছু অ্যাওয়ার্ড পেয়েছে, এত জিনিয়াসের সামনে বসে গল্প করছি আমি। ওকে, দ্যাটস বিউটিফুল। সো ওরা আপনাকে এটা দিয়েছে না? হ্যাঁ, বললেন না ভাইয়া, মানে ওর একটা জিনিস গুণ আছে যে আমি যেমন আমার এজেন্সির থেকে প্রতি মান্থলি একটা বেতন আমার জন্য স্মার্ট, কারণ আমাদের চাওয়া না ভাইয়া আকাশ সমান না, খুব সিম্পল ভাবে জীবন কাটাবো, বাবা মা কিনে ভালো থাকবো। আমাদের ওই কোটি টাকা লাগবে না, খেয়ে পরে দুমুঠো বাঁচতে পারলেই এনাফ। আর সেইখান থেকে বলতে গেলে ওর বইটই অ্যাকাউন্ট থেকে এনাফ আসে, বইটই অ্যাকাউন্ট থেকে চলে আসে, যা আসে প্রায় না উচ্চারণ করে পারতেছি না। আমি শুনে রাখুক, বলবো না কেন, ও কিন্তু প্রতি মান্থলি 30,000 প্লাস পায়। মাশাআল্লাহ, দেখেন 30,000 টাকা তো ওর জন্য অনেক টাকা। এবং যখন ওই যে বইটই মেলা চলে, ও কিন্তু 60 প্লাস, মানে 60,000 প্লাস টাকা পাইছে। সব ফাঁস করে না, কেন ফাঁস করবো না, এগুলো তো এটা বলা খুব বড় অঙ্কের টাকা না, বাট ওর জন্য খুব বড় টাকা। এটা আমাদের কাছে এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ইন্সপিরেশন। সো 2 হাত ভরে লিখতেছে এখন, হ্যাঁ, রেগুলার লিখো। ও কিন্তু সেইটা দিয়ে, ওর কিন্তু ফোন ছিল না ভাইয়া। আমি প্রথম লেখা শুরু করি আমার বড় আপুর ফোন দিয়ে। ফোনে লেখালেখি, তখন তো আমার ল্যাপটপ ছিল না। নেভার স্টপ রাইটিং ইজ ইওর একটা বেস্ট জিনিস হয়েছে, মানে আমি তুমি করেই বলি তোমাকে তোমার লাইফে, সেটা হচ্ছে আপনার তো বয়স জিজ্ঞেস করছি, তোমার বয়স কত? আমার বয়স 21 বছরের জীবনে সবচেয়ে বেস্ট জিনিসটা তুমি সন্ধান পেয়ে গেছো। ইউ আর লাকি এনাফ, ইউ ডোন্ট নো তুমি কোথায় যাবা ফিউচারে, এটা আমরা জানি না, আল্লাহ জানে। কিন্তু অনেকের জীবনে আছে যারা 60-70 বছর বয়সে গিয়েও নিজের প্যাশনের কাছে যাইতে পারে না, যে আমার লাইফের প্যাশন এইটা, আমি যাইতে পারলাম না, হুতাশ করতে জীবন শেষ করে ফেলে। বাট তুমি 21 বছরে তুমি তোমার প্যাশনের কাছে যাইতে পারছো, যে এটা লেখালেখি তোমার প্যাশন, এবং সেখান থেকে তোমার এই যে 10 টাকাও যদি আসে, এটা তোমার কাছে 10 কোটি টাকার মতো মনে হবে। অবশ্যই এটা তোমার কাছে অমৃত মনে হবে। সো তুমি লেখালেখি কখনো গিভ আপ করবা না, এটা তোমাকে কোথায় নিয়ে যাবে আমি দোয়া করি। তুমি অসাধারণ লেখো এবং ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবে। আপনার সংসার তাহলে এখন কিভাবে চলতেছে? আপনার সংসারে তো আপনি প্রথম বিয়ে শাদী করে ফেলছেন, না ভাইয়া করবেন না বিয়ে শাদী? আজকের অনুষ্ঠানের পরে তোমার দেখা যাবে অনেকেই বিয়ের ঘটকালি করার জন্য চলে যাবে। অ্যাকচুয়ালি ভাই আমাদের জীবনে এইসব পার্ট নিয়ে ভাবার সময় আমাদের ছিল না, সত্যি কথা। স্ট্রাগল লাইফ, প্রচুর কষ্ট করছি, তাই ওই পার্টটা ভাবার মতন সময়। অ্যাটলিস্ট এই কনফিডেন্টটা পাইছেন কিনা যে কিছু না কিছু করে খেতে পারবো এখন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার এজেন্সি আমাকে আহামরি টাকা না দেয়, মানে মানুষের কাছে আমি বলবো, বাংলাদেশের মানুষের কাছে আহামরি টাকা না, কিন্তু আমার এজেন্সি আলহামদুলিল্লাহ আমাকে প্রতি মাসে 20+ টাকা দেয়। ওকে, এই 2জন বইয়ের প্রকাশক আমাকে ঢাকা আসার জন্য মেন্টালি খুবই হেল্প করেছে। এবং এই যে যাতায়াত ভাড়া দিয়ে দিচ্ছে। প্রকাশনের যে প্রকাশক, উনি তো পুরো আমাকে বলছে আপু আমি আপনাকে একটু কিছু স্পন্সর করি, প্লিজ না করেন না।
প্রিয় প্রকাশন এটা কি আপনাদের লোকাল? হ্যাঁ, ওনার হচ্ছে আমাদের লোকাল নাই, এটা হচ্ছে ঢাকা বাংলো বাজার হচ্ছে ওদের আচ্ছা আচ্ছা, বিস্তারিত দেওয়া আছে। ওনার নাম হচ্ছে শেখ আমানুল্লাহ। আমানুল্লাহ সাহেব। পরে আমার দ্বিতীয় বইয়ের প্রকাশক হচ্ছে নবকথনের মোশাররফ হোসেন নিলয় ভাইয়া। উনিও আমাকে অনেক সাহায্য করেন। উনি আসলে আমাকে এটা গাইড করেন যে কি করলে বেটার হবে, লামিয়া তুমি এটা করো, এটা করলে ভালো হবে, এটা করলে দেখা যাচ্ছে ফল হতে পারে, তো তুমি এটা করো, এটা তুমি এখন কি কি নিয়ে লিখছো? মানে দুটো তো আছে বাজারে বলতে গেলে, সেকেন্ডটা চলে আসবে খুব শীঘ্র ইনশাআল্লাহ। আর তুমি কি লিখছো? আমি এখন আছি আর একটা আমার সেকেন্ডার একটা প্রজেক্ট আছে, ওটা নিয়ে কাজ করতেছে। আমার কিছুদিন পরে মেলায় 9 তারিখে বই টই থেকে আমারও একটা ভ্যাম্পায়ার রিলেটেড একটা ফিকশন, ভৌতিক ফিকশন গল্প পাবলিশ হবে। ওটার নাম হচ্ছে হিজ ব্লাড মুন। ওকে ওকে, আর হচ্ছে এরপরেও আমি বই নিয়ে কাজ করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তোমার এমন কোনো কিছুর কি দরকার আছে যেটা থাকলে তোমার জন্য লেখালেখিটা অনেক ইজি হইতো, ভালো হইতো, এরকম কোনো কিছু কি রাইট নাও তুমি মিস করো? এমন আসলে ভাইয়া আমার লেখালেখি হচ্ছে আমি যেটা মাথায় আসে, হ্যাঁ মাঝে মাঝে আমি খুব এক্সস্টেড ফিল করি। লাইক থাকে না ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু, যেমন ধরো আমার লিখতে ইচ্ছে করতে কিন্তু বাসায় কলম নাই, একটা কলম হলে আমি লিখে ফেলতে পারতাম, এরকম ম্যাটেরিয়ালিস্টিক কোনো কিছু তোমার প্রয়োজন আছে কিনা তোমার লাইফে রাইট নাও লেখালেখির জন্য? না, আমার কিছু প্রয়োজন নেই। বিউটিফুল। ইটস আ ওয়ান্ডারফুল স্টোরি। ফার্স্ট অফ অল, আমিও 2 কন্যা সন্তানের পিতা। আমি যখন এই গল্পটা শুনছিলাম আমার নিজেকে অনেক জায়গায় আমি রিলেট করার চেষ্টা করেছি, এবং আমি সব গল্পই এটা করি। আমার দর্শকরা হয়তো যারা আমাকে খুব ডিপলি অনুভব করে তারা হয়তো জানে, কারণ কোনো গল্পই আমি কখনোই প্রেজেন্টার হিসেবে উপস্থাপন করি না। আমি সব গল্পে নিজেকে একটু হলেও ইনভলভ করার চেষ্টা করি। সো আমার কাছে আপনার বাবার কি অবস্থা আগে এটা বলেন। আপনার বাবা কি এখন হাঁটতে পারে, কথাবার্তা বলতে পারে? আলহামদুলিল্লাহ, আচ্ছা, হাঁটতে পারে। এবং আমার বাবা আমাদের 2 বোনের সাকসেসের পরে এখন অনেক খুশি। মানে সে বলে যে মা আমি বেঁচে থেকে আমার ছেলের দরকার নেই, আমি যা পাইছি, আমার 4টে কন্যা, আমার 4টে রত্ন। আর একদম ছোটটা ও কোন ক্লাসে পড়ছে? ও ক্লাস 7 এবার। ক্লাস ও 7। আসছে আপনাদের স্টুডিওতে। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সো আমি ডেফিনেটলি ওর সাথে দেখা করবো, কিন্তু ফ্যাক্ট হচ্ছে কি, একটু জাস্ট দেখেন এরকম অসংখ্য পরিবার বাংলাদেশে আছে, একটু জাস্ট ফ্যাসিলিটেট করা, তাদের এক্সপার্টিজের জায়গাটা থেকে তাদেরকে তাদের মতো করে বাঁচতে দেওয়ার জন্য যেসব সুবিধাগুলো সেটা দেওয়া। আপনি যদি কিছু নাও করতে পারেন, অ্যাটলিস্ট এমন কিছু বলেন না যেটা তাদেরকে সামনে স্টেপ নেওয়া থেকে বিরত রাখবে। সো ওনাদের জীবনে যে আহামরি পরিবর্তন হয়েছে, একেবারে শূন্য থেকে শুরু করে একদম বলতে গেলে যে ভয়ঙ্কর রকমভাবে চোখ বড় হয়ে যায় এরকম ঘটনা ঘটে গেছে, বিষয়টা এরকম না। এনারা দুজনই, সার্জিনা এবং মেঘলা, এরা দুজনই লাইফে নর্মালভাবে বেঁচে থাকার জন্য যতটুকু অর্থনৈতিক অনুষঙ্গের প্রয়োজন হয় সেটা তারা পেয়েছে। এইটার জন্যই তারা ফাইট করছিল যে ঠিক আছে আমরা আর 10টা মানুষের মতোই সমাজে, আমাদের সোশ্যাল লিভ করার রাইট আছে, ইকোনমিক লিভ করার রাইট আছে, আমাদেরকে সেটা দাও। আমাদেরকে কেন বাঁকা চোখে দেখবে মানুষ আমার বাবার অবস্থা খারাপ হয়ে গেছে বলে, বা আমরা মেয়ে বলে আমাদেরকে কেন বাঁকা চোখে দেখা হবে? আমরা নর্মাল লিভ করতে পারি। এবং এই নর্মাল লিভিং একটা মানুষের জন্য কত বড় অ্যাসেট হতে পারে, যদি সেটা না থাকে লাইফে, তাহলে আজকের এই গল্প দেখে আপনি সেটা বুঝে নিন। আমাদের হয়তো অনেকেরই অনেক কিছু আছে, অর্থ সম্পদের অভাব আমাদের জীবনে নাই, তারপর আমরা নর্মাল লিভিং করতে পারি না। দ্য বেস্ট অ্যাসেট ইজ ওদের লাইফে নর্মাল লিভিং আছে। সো আপনার ফিউচার প্ল্যান কি সার্জিনা? আমি অ্যাকচুয়ালি যে প্রজেক্ট নিয়ে কাজ করি এজেন্সি নিয়ে, আলহামদুলিল্লাহ আমার এটা পার্মানেন্ট। ওকে, আমার বস আমাকে ইনশিওর করে দিছে এবং আমাদের আলহামদুলিল্লাহ, এবং আমি আমার স্যারের প্রতি প্রচুর গ্রেটফুল। আর আপনি কি এরকম চিন্তা করেন না যে লাইক আপনার এখন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, জি এখন আমরা যতদূর জানি যে এআই এসে অনেক কাজই কিন্তু রিপ্লেস করে ফেলতেছে আপনাদের, যেমন এসিওর কাজ এখন আছে কিনা আই এম নট শিওর। সো এরকম আপনাদের কি রেগুলার কি আলটিমেটলি ক্লায়েন্ট থাকে বা কাজগুলোকে হয় নাকি এই জায়গাগুলো? জি ভাই, আমাদের রেগুলার, আমাদের তো শুধু এসিও না, এসিও একটা ফুল প্রজেক্টে কাজ করি আমরা। ওকে, আমাদের যে কাজটা এটা ভাইয়া দিন যাবে আপডেট হবে এবং আমরা আমাদের জায়গায় আল্লাহর রহমতে থেকে যাব। বিউটিফুল। সো আমি একটু যদি জানতে চাই, মানে আপনাদের দুজনের কাছে কেন বললেন আজকের এই গল্পটা? একটা তো আমার আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি আসলে? মেঘলার কাছে আগে শুনি। হ্যাঁ ভাইয়া, হালকা হলাম মনের ভেতরে অনেক। এই যে এই মানুষগুলো এতদিন সাথে থেকেছে বা থাকেনি, যাদের অবদান আছে বা নেই, এরা যে এতদিন
এদের জন্য যে আমরা যে কষ্টটা অনুভব করেছি, এটা কিন্তু আমরা কোনো দিন কাউকে বলিনি যে আমি তোমার কথায় কষ্ট পাচ্ছি, আমাকে একটু বলো না। আমি কিন্তু অনেকের ব্যবহারেও আমি সহ্য করতে পারিনি, আমি শুধু কান্নাকাটি করছি, কিন্তু তাদেরকে আমি কখনো উত্তর দিইনি। আজকে হয়তো বা এই ভিডিওটা তাদের জন্য উত্তর। সার্জিনা কেন বললেন? আমারও সেম, অনেক দিন পরে মন খুলে কথা বললাম। কারণ সত্যি কথা বলতে কি ভাইয়া, বাবার অসুবিধার পরের থেকে কেউ কোনোদিন শুনতে আসেনি তোমরা কেমন আছো, তোমরা কি ভালো আছো। সত্যি কথা, আমাদের কোনোদিন লাখপতি হওয়ার মোটিভ নেই, কোটিপতি হওয়ার মোটিভ নেই, কিন্তু এই সমাজে সুন্দরভাবে সম্মানের সাথে বেঁচে থাকার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ। আমরা সিম্পল একটা জীবন লিড করতে চাই, যেখানে কোনো অসম্মানের দিকে না তাকাও। একটা মেয়ে, আমার মতন হাজারো মেয়ে আছে ভাইয়া, কারেক্ট। বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আপনি দেখবেন যে এরকম আছে, হাজারো মেয়ে আছে, অসংখ্য আছে। প্রত্যেকটা মেয়ের দিকে তোমরা এইভাবে তাকায়ও না। একটা মেয়েকে সুযোগ দাও, বাঁচার জন্য সুযোগ দাও। তাকে এটা বলো না যে তুমি গার্মেন্টসে যে চাকরি করো, তাকে এটা বলো যে তুমি কিছু করো, নিজের পাততলে মাটি শক্ত করো। এগ্রিড। আজকের এই গল্পটা থেকে আমরা দুটো বিষয় মাথায় রাখবো। একটা হচ্ছে, এই পৃথিবী সবার জন্য বাসযোগ্য করতে হবে আমাকে। আমি আমার যেমন বাঁচার রাইট আছে, ঠিক একইভাবে আমার চিন্তা ভাবনায়, আমার মগজে, আমার চেতনায় যদি 8-10টা মানুষের জন্য আমি সোসাইটিতে কোনো কন্ট্রিবিউট করতে পারি, যেটা আমার নর্মাল লিভিংকে তাদের নর্মাল লিভিংয়ের লেভেলে নিয়ে আসবে, বা তাদের নর্মাল লিভিংয়ের জন্য যদি আমি কোনো একটা ব্যবস্থা করতে পারি, ডেফিনেটলি আমার সেটা করা উচিত। ঠিক আছে, ধরেন আজকের এই গল্পটা রাতারাতি সমাজ পরিবর্তন করে দেবে না, এবং ডেফিনেটলি আজকের পরেই বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে না। নারী বা উইমেনদেরকে আমরা যে পার্সপেক্টিভ দেখি সেইটা পরিবর্তন হয়ে যাবে না, কিন্তু আমি নিশ্চিত কিছুটা হলো ভূমিকা রাখলো। এই কিছুটা ভূমিকা রাখার যে সামর্থ্য, সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আপনারও এরকম দায়িত্ব আছে। আপনি অ্যাটলিস্ট আপনার প্রতিবেশীর মেয়েটির দিকে এমনভাবে তাকায়েন না, এমন কথা বলেন না, যাতে করে তার জীবনে চলা কষ্টের অনুভূতি আরো তীব্র হয়। না পারলে কিছুই কইরেন না, কিন্তু ওই কাজটা কইরেন না। শেষ করছি। আসসালামু আলাইকুম।